আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আজ 10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো। আর আজ সেই ছেলেটি টপ 5 বিজনেসম্যানদের একজন, যার নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব। কিন্তু 10 বছর আগে ছেলেটির সব দিক দিয়ে অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুমাচ্ছি, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদা ছেলে কোথায়? এখনো ঘুম থেকে উঠেনি। কি বলছো? এখনো ঘুম থেকে ওঠে নাই মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি পড়ালেখার ধারেও কাছেও নাই, আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? তামিমকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এই বলে আমার রুমে আসতে যাব, তখনই আম্মু আমাকে ডেকে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো। ওই কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। যদি না আসতে পারিস তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে কার বাড়িতে ঢিল ছুড়ছিলি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে। যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে। ওকে, আর কোনোদিন করব না। যদি এবার পরীক্ষা ফেল করিস তাহলে তোকে বিলে চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি তামিম, বাড়ির একমাত্র সন্তান, আর বাবা কৃষক, আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এতটুকুই, বাকিটুকু গল্পে জেনে নিবেন। আম্মু নাস্তা দাও, কলেজে যেতে হবে। তখন আব্বু বলল, কলেজে কি করবি? পড়ালেখা তো কিছুই করতে পারিস না। আব্বু আমাকে আরেকটা সুযোগ দেন। ঠিক আছে দিলাম, তবে শর্ত আছে একটা। আমি হ্যাঁ বোতক মাথা নাড়লাম। টেবিলে নাস্তা দিছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারলো। আমি পিছনে ফিরেই ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে। কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মারছি। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাগী। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো। আর অন্যদিকে ওই খ্যাত ছেলেটির কি সাহস তোর মুখের ওপর কথা বলে, আর তুই ওকে কিছুই বললি না? কি রবণী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ওই খ্যাটটারে ছেড়ে দেবো ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, আর সেটা ছুটি হলেই দেখতে পারবি। এখন ক্লাসে যাই। তারপর তারা ক্লাসে চলে আসলো। তখন রাফি আমার বন্ধু বলল, কিরে তোর আজ কি হলো? তোকে বলতে ধরা নেই তো? আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে? তখন রিয়াদ বলল, আসলে তুই তো কোনোদিন কলেজে আসিস না, তাই বলছি। আর কলেজে আসলেও তো তুই ক্লাস করিস না, তাই বললাম। হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক। কারণ দরজা দিয়ে যেই মেয়েটি আসছে সেই আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম, দোস্ত, এই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন? না, একটু আগে মেয়েটাকে থাপ্পড় মারছিলাম তাই। কি তুই জানিস ওকে? আমার জানার দরকার নেই, আগে বলো ওই মেয়েটার নাম কি? অবনী, আর এই কলেজের সভাপতির মেয়ে। কি? এখন আমার কি হবে? আমি তো অবনীকে থাপ্পড় মারছি। এটা যদি তার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার কলেজ আর পড়া হবে না, সাথে বাড়ি থেকে চলে যেতে হবে। অন্যদিকে অবনীর বান্ধবী নীলা অবনীকে বলে, অবনী দেখ, ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে। তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর দেখি স্যার ক্লাসে এসে আমাকে দেখে স্যার বলল, ক্লাসে কিছু এলিয়েন দেখতেছি, তোমরা কি তাদের দেখতেছো? আমাকে উদ্দেশ্য করে বলল, কারণ এর আগে কলেজে আসলেও ক্লাস করিনি, তাই ক্লাসে দেখে স্যার অবাক হয়ে গেল।
আর আমি স্যারকে বললাম, স্যার এখানে তো কোনো এলিয়েন নাই। তোমাকে দেখে তো এলিয়েনই মনে হচ্ছে। আর এতদিন পর কি জন্য ক্লাস করতে আসছো? 1 মাস পরই তো তোমার পরীক্ষা, একেবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়। আসলে স্যার আজ থেকে ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে আরো বেশি অবাক হলো স্যার, আর আমার বন্ধুরাও অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতে পারেনি যে আমি আজ থেকে ক্লাস করব। তখন স্যার বলল, ক্লাস করলে ভালো। তারপর স্যার আরো কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেট দিয়ে বাহির হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। ওই খ্যাত। আমি পিছনে ফিরে দেখে অবনী আমায় ডাকতেছে। আমাকে বলতেছেন, এখানে তুই ছাড়া আর কে আছে? আচ্ছা আসতেছি। এই বলে আমার বন্ধুরা সহ আমি অবনীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা কেন যাব? যেতে বলছি, যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা যাচ্ছি। তারপর ওরা চলে যাওয়ার পর, ওই তোর নাম কি? তামিম। আর কি জন্য ডাকছেন ওইটা বলেন। কেন, তোকে কি কাজ ছাড়া টাকা চায় না নাকি? তা নই, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। তখন নীলা বলল, অবনী দেখ, ওই খ্যাত ছেলেটা তোর মুখে মুখে কথা বলতেছে আর তুই তা সহ্য করতেছিস। তখন অবনী বলল, ওই খ্যাত, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? এই বলে ঠাস। আপনারা ভাবছেন থাপ্পড়টা আমার গালে লাগছে? আপনারা ঠিকই ভাবছেন, থাপ্পড়টা আমার গালে লাগছে। আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? সরি আপু। ঠাস, আবার থাপ্পড় মারলো। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমরাও তো মানুষ। আপনি আবার আমায় মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো, গুড বয়। আর শোন, কাল সকালে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর অবনীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে অবনী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গিয়ে সিঁড়ি থেকে উঠতে যাবে, ঠিক তখনই শিমুল চৌধুরী, আজ আমার মেয়েকে এত সুন্দর লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তা কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার এই মেয়ের মন কেড়ে নিয়েছে? ছেলেটার নাম তামিম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো অত হাই লেভেলের না। ও, তা ছেলেটাকে কি বলেছিস তুই অনেক পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব এখন থাক না। এসব এখন খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা। আচ্ছা যা মা। দোস্ত তুই কোথায়, আজ আসবি না? আমি তো ঘুম যাচ্ছি। কি? আচ্ছা তুই রবিক আঙ্কেলের চায়ের দোকানে চলে আয়। কেন বলো তো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজ আড্ডা দিবি না? আমি তো আড্ডা দেওয়ার জন্য কল দিচ্ছি। সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দিব না। আচ্ছা তামিম, তুই কি আমাদের সেই বন্ধু তামিম নাকি অন্য কেউ? কেন বলতো? না মানে ভূতের মুখের রাম রাম শুনছি তাই বলতেছি। এখানে রাম রামের কি হয়েছে? আমরা তো অনেক আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর বাহিরে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম আর বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে আম্মু খাবার জন্য ডাক দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই। আর কলেজে গিয়েই তো আমি অবাক, কারণ অবনী আজ শাড়ি পরে আসছে। মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। ছি, আমি এসব কি ভাবতেছি? ও কোথায় আর আমি কোথায়? ওরা বড়লোক আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। নীলা, আজ এই খ্যাটটা আসেনি নাকি? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। কি রে অবনী, কাকে খুঁজছিস? আর ওই খ্যাটটা আসে নাই না কি আজ? তারপর হঠাৎ অবনীর আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই খ্যাটটা কলেজে আসলো অথচ আমার সাথে দেখা করেনি। এর একটা বিহিত করতে হবে। আজ ওর একটা বিহিত করতেই হবে। বা ছুটি হোক তারপর দেখাচ্ছি। আমি ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে গেলাম। তখন রাফি বলল, কিরে দোস্ত কি অবস্থা?
এই তো ভালো, তোদের কি অবস্থা? আমরা ভালো দোস্ত। তারপর স্যার ক্লাসে চলে আসলো। তারপর স্যার কিছু নোট লিখে দিলেন আর বললেন, আচ্ছা, কাল তোমাদের এই বিষয়ের উপর ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তারপর স্যার আরো কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখন দেখি অবনী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি অবনীকে না দেখার ভান করে চলে যেতে যাব, তখনই ওই ক্যাট, তোকে সকালে আমার সাথে দেখা করতে বলেছিলাম না? সরি, আসলে ভুলে গেছিলাম। কাল সকালে আসার পর আমার সাথে দেখা করে তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা এখন তুই যেতে পারিস। আচ্ছা, যাচ্ছি। এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম। মাঝপথে রিয়াদ বলল, আচ্ছা দোস্ত, ওই অবনী তোর পিছনে এইভাবে লেগে আছে কেন? তখন রাফি বলল, ওই দিন অবনীকে তামিম থাপ্পড় মারলো না, মনে হয় ওইটার বদলা নেওয়ার প্ল্যান করতেছি। এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপ্পড় মারছি? সত্যি তুই অবনীকে থাপ্পড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি তা না করে উল্টা আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু তা আজও জানতে পারলাম না। দোস্ত ওসব বাদ দে তো, কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে মাকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অবনী, তুই খ্যাতটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব। দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো না? আমি তামিমের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কিরে, তুই কি ভাবছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো খুশি নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুইজনে বাড়ি চলে আসলো। এদিকে তামিম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যা দিকে মাগরিবের নামাজ পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নেয়, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর অবনীর সাথে দেখা করে ক্লাসে চলে এলাম। তারপর প্রিন্সিপাল এসে আমাকে ডেকে তার কেবিনে নিয়ে গেল। এরপর স্যার যা বললো তা শুনে তো আমার নিচ থেকে মাটি সরে গেল। তারপর কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কিরে, আজ তুই নিচেই চলে আসলি? যাক, ভালোই হলো। বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে। তবু সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হতে হবে, তার চেয়ে চুপ করে থাকি। যা তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসরুমে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। তারপর বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে অবনী ভাবতেছে, না, তামিমকে এভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন কি তামিমকে ভালোবাসার কথা বললে তো আমাকে মেনে নিবে না। তামিম তো আমাকে মেনে নিবে না, কারণ আজ আমি যা অন্যায় করলাম তার জন্য তামিম আমাকে ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? তখন অবনীর বান্ধবী রিমি বলল, কিরে অবনী, কি ভাবছিস? চল ক্লাসে যাই। চল। তারপর অবনী আর তার বান্ধবীরা চলে আসলো। এদিকে রাফি তামিমকে বলল, কিরে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরী মানে অবনীর আব্বু বলল, তুমি সেই তামিম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করো? ঠিক বুঝলাম না স্যার। তামিম, তোমাকে এই কলেজে টিসি দেওয়া হলো। যা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোনো কথা মুখে আসছে না, তবু অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? তুমি স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে তোমাকে টিসি দেওয়া হলো। ও বুঝছি। বাবা চলো। কোথায় যাবে? কেন, বাড়ি যাব।
কারণ এই কলেজে আর আমার জায়গা নেই। তখন আব্বু স্যারকে অনুরোধ করে বলল, স্যার প্লিজ আমার ছেলেকে আর একটা সুযোগ দিন। আমার ছেলে যতই খারাপ হোক না, এই কাজটা করতেই পারে না। আপনার ছেলে কেমন তা আমাদের জানা হয়ে গেছে, যেমন ছেলে তেমন বাবা। বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে যতই অপমান করুন মারুন, কিন্তু আমার বাবাকে অপমান করবেন না। তারপর প্রিন্সিপাল এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার আব্বুকে বলল, এই যে মিস্টার, আজকের পর থেকে যেন আপনাকে আর আপনার ছেলেকে এখানে আর না দেখি, এখনই বেরিয়ে যান। আব্বু চলো। তখন তারেক চৌধুরী বলল, তোকে আমি দেখে নিব। যত পারিস দেখে নিস। তারপর আর কথা না বলে বাবাকে বাহিরে এনে ক্লাসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাহিরে চলে যাব। ঠিক তখনই, তামিম তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে? তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাহির করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এই কলেজটা আমার হবে। সেই দিন দেখবো তারেক চৌধুরী সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত, আমাকে তোর দোয়া করিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এতেই কি তামিমের বিপদ শেষ, নাকি সামনে আরো বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না, তামিমকে কে টিসি দিছে? কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস হয় কি করে আমার কলেজাকে কলেজ থেকে টিসি দেওয়ায়? তুই কি তামিম মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না। আর তামিমকে আমি খুব ভালোবাসি। তামিমকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভেবে বলছিস তো? এখানে এত ভাবার কি আছে? আমি আমার তামিমকে আবার ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে রাজি। তারপর নীলা যা বলল সেটা শোনার জন্য হয়তো অবনী প্রস্তুত ছিল না। সরি অবনী, আজ আমার জন্য তামিমকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে তামিম তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল কলেজে এসে তামিমকে টিসি দিছে। তখন অবনী ভাবল, কি এখন আমি কি করব? আমি কি আবার তামিমকে হারিয়ে ফেলবো? না, আমি তামিমকে হারাতে চাই, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। না, আর যে করেই হোক তামিমের বাসায় যেতে হবে। কিন্তু আমি তো তামিমের বাড়ি চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফির থেকে জিজ্ঞেস করব। কি ভাবতেছিস? কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে তামিম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর যা বাবা বলল, যা শুনে তামিমের মাথার উপর আকাশ পড়েছে এমন অবস্থা হয়ে গেল। একদিনে দুইটা জ্বর তামিম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ তামিমের বাবা তামিমকে বলল, তামিম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এই বাড়ি কেউ না। কি বলছো এসব? আব্বু তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি। তখন আম্মু বলল, কি হয়েছে রে বাবা? তারপর আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর আম্মু সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত করলাম। তুই এই বাড়ি কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন যেন আমার মুখের সামনে না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে। আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলে যাচ্ছি, ভালো থেকো বাবা মা। অন্যদিকে অবনী নীলা তামিমের বাড়িতে গেল তামিমের খোঁজে। কিন্তু অবনী আদৌ জানে না যে সে তামিমকে হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু অবনী হাসি মুখে তামিমের বাড়িতে ঢুকলে তামিমের আম্মু বলল, তোমরা কারা মামনি? আমি অবনী। আন্টি তামিম আছে? তামিম তো অনেক আগে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কি? তামিম কোথায় গেছে? আন্টি আমি যে তামিমকে খুব ভালোবাসি। কিন্তু ও তো কোনোদিন বলেনি যে ও কাউকে পছন্দ করে। আমার ভুলের জন্য তামিমের আজ এই অবস্থা।
কি ভুল করেছো মামনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিচ্ছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আন্টি। আর কিছু বলতে পারলো না, কারণ তামিমের আম্মু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অবনী চিন্তা করে, আজ আমার জন্য তামিমের এই অবস্থা। তামিম এখন কোথায় আছে, কি করছে? আচ্ছা, রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে তামিম আছে নাকি, থাকলেও তো থাকতে পারে। তারপর অবনী রেল স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানেও তামিম নেই। এদিকে তামিম তার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জামানো টাকা ছিল সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো অজানা রাস্তার পাড়ি দিতে, আর বলল, জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর রেল স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো, আর আমি বাহিরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। এটা তো হওয়ার ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই যে নিয়তির খেলা। নিয়তির খেলা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতেই নিজের অজান্তেই চোখে দিয়ে পানি চলে এলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো। আমি স্টেশনে নেমে মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম আর নতুন সিম ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আবার আনমনে ফুটপাত দিয়ে হাঁটতেছি। রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা যেন সৌন্দর্যের শোভা পেল। এইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি 12টা বাজে, আর মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি একা রাস্তায় হাঁটতেছি আর জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় দুইটা জিনিস যে হারিয়ে ফেললাম। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে ধস্তাধস্তি করতেছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েই পালিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন দেখি যে মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি। সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে, হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খুলতে দেখে বলল, তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? তামিম। আর আপনি কে আঙ্কেল? আমি আরিফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর ইনিকে? তখন মেয়েটি বলল, আমি মাইশা চৌধুরী। আচ্ছা, তোমার বাবা মার নম্বরটা দাও। আর তুমি কোথায় থাকো? আমার তো কেউ নাই আঙ্কেল, আর আমি ঢাকায় কাল রাতে আসছি। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিসের ঋণ? বাবার কাছে ছেলের ঋণ থাকে না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, এই আমাকে আর বলতে না দিয়ে আঙ্কেল বললেন, তোমাদের সাথে থাকবে ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু তখন মাইশা বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে ব্যাস। ওনাদের জোরাজোরিতে আমি ওনাদের সাথে যেতে রাজি হলাম। তারপর আঙ্কেল ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমরা কি তামিমকে বাসায় নিয়ে যেতে পারবো? পারবেন, তবে ওনাকে কিছুদিন রেস্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার। তখন মাইশা আমাকে বলল, আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? আমার একটা হাত ধরে অনেকটাই ভালো। হাত ছাড়িয়ে নিলেন কেন? চুপ করে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? তখন হঠাৎ আঙ্কেল ঢুকলেন, আর মাইশা আঙ্কেলকে দেখে মাইশা বললেন, আব্বু, তামিমকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আজই নিয়ে যেতে পারবো। সত্যি বাবা, আজই নিয়ে যেতে পারবো? সত্যি। কিন্তু বুঝলাম না এই মেয়েটার এত খুশি লাগছে কেন? এই মেয়েটার হাব ভাব আমার ভালো ঠেকছে না। এসব ভাবছি তখন আঙ্কেল বললেন, তাই তুমি রেডি হয়ে নাও। আমি পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। তাই আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলবো? বলো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার মোবাইলটা। আর বলতে না দিয়ে, এই নাও। আমি মোবাইলটা হাতে নিতেই অবাক হয়ে যাই, কারণ 100% চার্জ আসছে। হাতে দেখে আমার মোবাইলের ওয়ালপেপারে মাইশার পিক, কিন্তু ওর পিক আমার মোবাইলে। ওর পিক দিল কেন? আমি মাইশার দিকে তাকাতেই দেখি মাইশা চুপি চুপি হাসতেছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এই মেয়ের মতলবটা কি? আমি আর কিছু না ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল
আমি রেডি বলে উঠতেই পেটের ব্যথায় পড়ে যেতেই মাইশা আমাকে ধরে ফেললো। তখন আঙ্কেল বলল, মাইশা ওকে নিয়ে গাড়িতে অপেক্ষা কর, আমি বিল মিটে আসছি। ওকে আব্বু। তারপর মাইশা আমাকে ধরে নিচে নেমে এলেন আর গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো। আঙ্কেল গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি চালাও। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আপন মনে চালাতে লাগলেন। কিছু তো যাওয়ার পর গাড়ি একটা বাড়ির সামনে থামলো আর মাইশা আমাকে ধরে বাড়ির ভিতর নিয়ে গেল। তারপর একটা রুমে নিয়ে গিয়ে বসালো। তারপর মাইশা বাহিরে চলে গেল আর আমি খাটে বসে এদিক ওদিক চোখ বোলাতে লাগলাম। রুমটা খুব সুন্দর করে গোছানো আর চারিদিকে মাইশার ছবি লাগানো। তার মানে এটা মাইশার রুম, কিন্তু মাইশা আমাকে ওর রুমে আনলো কেন? এইসব ভাবতেছি, হঠাৎ মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম আর বাবা মায়ের কথা ভাবতেছি। হঠাৎ খেয়াল করলাম চোখ থেকে পানি ঝরছে। বাবা মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতেই দেখি মাইশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতে দেখে মাইশা হাত সরিয়ে বলল, ও ঘুম থেকে উঠেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন, কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবেন কিভাবে? আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমি হাঁটতে চাইলে পড়ে যাব, কারণ আমার পেটে ব্যথা হবে। আমার তাকিয়ে থাকা দেখে মাইশা বলল, আপনি তো ভালোভাবে হাঁটতেও পারবেন না। তারপর মাইশা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন, আমাকে ফ্রেশ করে এনে আমাকে বিছানায় বসালেন। তারপর আবার মাইশা রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর কিছু খাবার এনে আমার পাশে বসলো। মাইশা খাবারগুলো বেড়ে আমাকে খাইয়ে দিতে চাইলেন। আমি বাধা দিতে চাইলে আমার বাধা না মেনে আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে ওষুধ খাওয়াই দিয়ে আবার চলে গেলেন। এভাবে কিছুদিন পার হয়ে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। এই কয়দিনে মাইশা আমার অনেক কেয়ার করেছে। অন্যদিকে অবনী তামিমের দেখা না পেয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, তামিম, তুমি কোথায় হারিয়ে গেলে? পাওয়ার আগে তোমাকে হারিয়ে ফেললাম। জানি না কোনোদিন তোমার দেখা পাবো কিনা, তবু আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে তুমি? এইসব ভাবতেছে তখনই অবনীর মা দরজায় কড়া নেড়ে বলল, মা আর কতদিন এইভাবে থাকবি? এখন কিছু খেয়ে নি, সকাল থেকে কিছু খাসনি। মা তুমি যাও তো, আমার খিদে নেই। তা বললে তো হবে না, আজ একটু খেয়ে নে মা। তুই না খেলে কি তামিম তোর কাছে ফিরে আসবে? মা আমি এখন কি করব? আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তামিম আবার তোর কাছে ফিরে আসবে। তাই যেন হয় মা। দোয়া করি যেন তামিম আবার তোর কাছে ফিরে আসে। এই খাবারটা খেয়ে নে। অবনী দরজাটা খুলে দেয় আর খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ অবনী স্বপ্ন দেখে। অবনীর মন খারাপ, তাই অবনী বাড়ি থেকে হাঁটতে হাঁটতে পার্কের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর পার্কে পৌঁছে যায়, কিন্তু পার্কে যখন ঢুকে তখন অবনী দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে কাঁধে মাথা রেখে কথা বলছে। অবনী আর একটু এগিয়ে গিয়ে আরো ভালো করে লক্ষ্য করে দেখে ছেলেটাকে সেই চেনে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো তামিম। কিন্তু অবনী পাশে থাকা মেয়েটিকে চিনতে পারেনি। তাই অবনী তামিমের কাছে যখন যায় তখন তামিম আর মেয়েটি চলে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখে তামিম আর মেয়েটি উদাও হয়ে যায়। অবনী না বলে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে শিমুল চৌধুরীর ঘুমও ভেঙে যায়। অবনী চিৎকার করায় শিমুল চৌধুরী বলল, কি হয়েছে মা, চিৎকার করলি কেন? মা তামিম আমাকে ছেড়ে চলে গেছে। তুই খারাপ স্বপ্ন দেখছিস হয়তো। আচ্ছা এখন ঘুমিয়ে পড়। ওকে মা। অবনী তামিমের কথা ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে ফ্রেশ হতেই বাইরে বের হতেই মাইশা রুমে আসলো আর তামিমকে বলল, চলো ডিনার করতে। আপনি যান, আমি আসতেছি। মাইশা চলে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে এলাম। নিচে এসে চেয়ারে বসলাম। তারপর মাইশা প্লেটে খাবার বেড়ে দিল। আমি খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আঙ্কেল বলে উঠল, তামিম তোমার এখন কেমন লাগছে? আঙ্কেল পুরোপুরি ভালো। তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টারের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, কিন্তু দিতে পারিনি। কাল তোমাকে মাইশার কলেজে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তোমার সার্টিফিকেট গুলো আছে তোমার সাথে? আছে। মাইশা তাহলে কাল তামিমকে নিয়ে ভর্তি করে দিস। ওকে বাবা। না, তার দরকার হবে না, আমি নিজেই ভর্তি হয়ে নিব। আচ্ছা তোমার যে ভালো মনে হয়। আচ্ছা আরেকটা কথা ছিল। কি কথা আঙ্কেল বলেন? এরপর আঙ্কেল যা বললেন তা শুনে তো আমি অবাক। কাল থেকে তুমি ক্লাস করে আমার সাথে অফিস সামলাবে। এটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আঙ্কেল এটা কি বললো? আমাকে চিনে না অথচ আমাকে বিশ্বাস করে।
তার কোম্পানির দায়িত্ব নিতে বলছেন, কিন্তু আমি তো এই দায়িত্বটা নিতে পারবো না। আঙ্কেল এসব কি বলেন? আমার পক্ষে সম্ভব না আঙ্কেল। কেন সম্ভব না? কারণ আপনার কোম্পানি সামলানোর মতো যোগ্যতা আমার নাই। কাল থেকে তুমি আমার সাথে অফিস সামলাবে। কিন্তু আর বলতে না দিয়ে আঙ্কেল বলল, কোনো কিন্তু না, তুমি অফিস সামলাবে মানে সামলাবে। আমি আর কোনো কিছুই শুনতে চাই না। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চিনেন না, জানেন না, অথচ আমাকে আপনার কোম্পানি সামলানোর দায়িত্ব দিচ্ছেন কেন? কারণ আমি জানি তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আচ্ছা, আমি যদি কোনোদিন আপনার সাথে ভুলে বিশ্বাসঘাতকতা করে ফেলি, আল্লাহ না করুক, তখন কি আমার ক্ষমা হবে? যদি তা ক্ষমার অযোগ্য হয়? চাই তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর করলেও নিজের ছেলেকে শাস্তি দিব, তারপর আবার আপন করে নেব। আঙ্কেল বলল, আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতেছে। মাইশা তা খেয়াল করতে পেরে বলল, কি হলো, কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়তেছে তো, তাই হয়তো কান্না পাচ্ছে। আর যদি তারা থাকতো তাহলে কতই না ভালো হতো। তুমি কি আমাকে এখনো আপন ভাবতেই পারোনি? তা না আঙ্কেল, এই বলে খাবার রেখে ছাদে চলে আসলাম। কি হলো, এভাবে চলে গেলে কেন? হয়তো বাবা মার কথা মনে পড়ছে, হয়তো তাই মনে হয় চলে গেছে। হয়তো মন খারাপ হয়েছে, তুই গিয়ে দেখতো। ওকে বাবা। এই বলে মাইশা খাবার শেষ করে আমার রুমে এসে দেখে আমি নাই। তারপর ছাদে চলে আসে, আর আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। তোমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদের সাথে দেখা করতে। কেন বাবা? আমার তো কোনো দোষ ছিল না, তবু কেন বাবা মা তোমরা আমায় ভুল বুঝলে? এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছন ফিরে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। আমি মাইশাকে দেখে বললাম, ম্যাডাম আপনি এখানে? আসতে হলো, আর আমাকে একদম ম্যাডাম ডাকবে না। আপনারা কোথায় আর আমি কোথায়? আপনাকে ম্যাডাম না ডেকে আর কি ডাকবো? আমাকে তুমি নাম ধরেই ডাকবে। ম্যাডাম কি করছেন? তামিম, একটা কথা বলবো? বলেন, কিন্তু আর একটু দূরে যান। আচ্ছা যাচ্ছি। তারপর মাইশা আমার থেকে এক হাত দূরে সরে দাঁড়ালো। এইবার বলেন, কি বলবেন আপনি? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন, আমার মতো একটা খ্যাত ছেলেকে কি কেউ ভালোবাসতে পারে? এছাড়া আমার আর একটা কথা বাকি আছে, কিন্তু তোমাকে কিভাবে যে বলি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে অবশ্যই রাগ করব। আই লাভ ইউ তামিম। হসপিটালে তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই প্রথম আমি কাউকে আমার ভালোবাসার কথা জানালাম। তুমি কি আমাকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার হতে দেবে? প্লিজ, তুমি আমায় ফিরিয়ে দিও না। এই মেয়ে বলে কি? আমিও তোকে পছন্দ করি, কিন্তু আমার পক্ষে যে মাইশাকে ভালোবাসা পসিবল না। আপনার মাথা ঠিক আছে তো ম্যাডাম? কেন আমার মাথা ঠিক থাকবে না কেন? আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? আপনি ঠিক থাকলে আমাকে ভালোবাসার মতো বোকামি করতেন না। কেন, তোমাকে ভালোবাসা কি বোকামি নাকি? তা নয়তো কি? আমি কোথায় আর আপনি কোথায়? আমি একজন সাধারণ ছেলে, আর তার চেয়ে বড় কথা হলো আমি আঙ্কেলের মনে কষ্ট দিতে পারবো না, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। তুমি যদি আমাকে আর একবার ভালোবাসার কথা বলো, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার কথা শুনে মাইশা ভয় পেয়ে যায়, তাই মাইশা কিছুক্ষণ ভাবার পর বলল, না, তুমি আমাকে না ভালোবাসো, তবু এই বাড়ি থেকে চলে যেও না প্লিজ। ওকে, যাব না। আচ্ছা, তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু আমরা ফ্রেন্ড তো হতে পারি। ওকে ডান, বাট অনলি ফ্রেন্ড, আর কিছু না, মনে থাকে যেন। ফ্রেন্ড। আমরা যেহেতু ফ্রেন্ড, তাহলে আমরা তুমি করে বলতে পারি তো? ওকে, সমস্যা নেই ম্যাডাম। আবার ম্যাডাম? সরি মাইশা। ইটস ওকে। এরপর আর হলে কোনো ক্ষমা নাই। ওকে মহারানী। রাত তো অনেক হলো, চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, তুমিও যাও। এই বলে আমি ছাদ থেকে নেমে আমার রুমে চলে গেলাম, কিন্তু মাইশা ছাদ থেকে নিচে নেমে সোজা তার বাবার রুমে যায়, আর বাবাকে বলল, বাবা আসবো? আয় মা, কিন্তু তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে আমাকে দিবে তো? অবশ্যই দিব। আমার মেয়ে আমার কাছে কিছু চাইবে আর আমি দিব না, এটা কখনো হয়? কিন্তু বাবা, এটা অন্য সবকিছুর থেকে একদম আলাদা। আমি যদি আমার ভালোবাসার মানুষকে চাই, তাহলে কি তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই দিব, কিন্তু সেই ছেলেটা কে যাকে তুই আমার কাছে চেয়েছিস? বাবা, তাকে তুমি খুব ভালো করে চিনো। কিন্তু বলবি তো?
যে আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমার ভালোবাসা গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দিয়েছে। তামিমের কথা বলছিস? তাই আমি খুব ভালো ছেলে, তুই কোনো চিন্তা করিস না। এখন বল আমাকে কি করতে হবে? তামিমকে সব সময় আমার পাশে থাকতে বলবে, এতেই হবে। শুধু এতটুকুই? আচ্ছা, আমি বলে দিব। থ্যাংক ইউ আব্বু। এখন অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। ওকে আব্বু। এই বলে মাইশা আঙ্কেলের রুম থেকে সোজা তার রুমে চলে যায় আর তামিমের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমি রুমে গিয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাখির কিচিরমিচিরের শব্দে যেন মনটা যেন ভালো হয়ে গেল। ছাদে আরও কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে গেলাম। হঠাৎ কেউ দরজায় নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে আমি বললাম, তুমি এইখানে? তুমি উঠছো নাকি দেখতে আসলাম। আমি তো অনেক আগে উঠেছি। ও, তো এতক্ষণ কি করেছ? এই তো শুয়েছিলাম। কেন, কিছু বলবে নাকি? নাস্তা করতে হবে, কলেজে যাবে না? এত তাড়াতাড়ি? কলেজে গিয়ে কি করব? আর আমি তো ভর্তি হইনি। কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? 9:30 বাজে। এক্ষুনি নাস্তা করে কলেজে যেতে হবে। ওকে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বলে মাইশা চলে গেল। আমিও রেডি হয়ে নিচে নেমে এলাম। তারপর চেয়ারে গিয়ে বসে পড়লাম। নাস্তা করা শেষে আঙ্কেল বলল যে, তাই তোমাকে একটু কথা বলার ছিল। জি আঙ্কেল, বলুন। এতে পারমিশন নেওয়ার কি আছে? বুঝলাম তুমি মাইশার সাথে সবসময় থাকতে পারবা। পারবো। আমি তো ওর কলেজে ভর্তি হব। তাহলে এত চিন্তা করতেছেন কেন? আচ্ছা, তুমি গাড়ি চালাতে পারো? পারি আঙ্কেল। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক বুঝলাম না আঙ্কেল। তো মাইশার সাথে একসাথে কলেজ যাবে, আর কলেজ ছুটি হলে মাইশাকে বাড়িতে ড্রপ করে অফিসে আসতে পারবে। আর এই নাও কার্ড, অফিস চলে আসো। পারবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তুমি এখন তোমার সকল কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে যাও, আর আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিব। ওকে আঙ্কেল। এই বলে রুমে গিয়ে সব কাগজপত্র নিয়ে নিচে চলে এলাম। আর মাইশাকে বললাম, মাইশা চল। দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা যাও, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। এই বলে আমি গাড়ি বাহির করতে গেলাম। গাড়ি বাহির করে গাড়িতে বসে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওনার আসার কোনো খবর নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি মাইশা একটা নীল শাড়ি পরছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে মাইশাকে একদম নীল পরীর মতো লাগতেছে। আমি তো দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলাম। ওর থেকে চোখই ফেরাতে পারছি না, কিন্তু আমি ওর প্রতি দুর্বল হলে চলবে না, এইসব ভাবতেছি আর মাইশার দিকে তাকিয়ে আছি। এই যে কি দেখছো এইভাবে? এই কি হলো, কথা বলতেছো না কেন? কি 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 এইভাবে কি দেখতেছো? কই কিছু না তো। শাড়িতে আমার কেমন লাগছে? এই প্রথম পরলাম। একদম পেতনির মতো লাগতেছে। কি, আমি পেতনি? আচ্ছা এইসব কথা থাক, কলেজে যাওয়া যাক। চলো। তারপর গাড়ি ড্রাইভ করে কলেজে চলে আসলাম। আমি মাইশাকে ক্লাসরুমে চলে যেতে বলে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম আর বললাম, স্যার আসতে পারি? ইয়েস, কাম ইন। আমি রুমে ঢুকলাম আর প্রিন্সিপাল স্যার বলল, কি জন্য আসছো? ভর্তি হতে আসছি স্যার। কোন বর্ষে? ফাইনাল ইয়ারে। কি, আর 1 মাস পর তোমাদের পরীক্ষা আর তুমি এখন ভর্তি হতে আসছো? আগের কলেজ থেকে টিসি দিছে, তাই পড়তে পারিনি। তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজগুলো স্যারকে দিলাম। স্যার কিছুক্ষণ দেখে আমাকে বললেন, তোমাকে তাহলে রফিক পাঠাইছে? জি স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে আগের কলেজ থেকে কেন টিসি দিছে? স্যার, কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা বললাম। সভাপতির গা হাত তুলছে কেন? কারণ উনি আমার বাবার নামে গালি দিচ্ছে, তাই। যদি এই কলেজে এরকম করো তাহলে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। স্যার, এই ভুল দ্বিতীয়বার আর হবে না। তোমাকে কলেজে ভর্তি করাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমি আপনার সকল শর্তে রাজি স্যার। তুমি কলেজে কোনো রকম মারামারি ঝগড়া করতে পারবে না। যে কোনো অবস্থা দিয়ে তুমি ঝগড়া করবে না। যদি করো তাহলে তোমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হবে, এবং যাতে অন্য কলেজে না ভর্তি হতে পারো সেই ব্যবস্থা করা হবে। ওকে স্যার, আমার দ্বারা এই কলেজে কোনো ঝগড়া হবে না। ওকে, এখন ক্লাসে যাও আর ভালোভাবে লেখাপড়া করো। আর 1 মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষা। স্যার, আমি তো ফাইনাল ইয়ারের রুম চিনি না। এখান থেকে বাহির হয়ে
নিচে নেমে অপর বিল্ডিং এর দ্বিতীয় তলায় তোমাদের ক্লাসরুম। ধন্যবাদ স্যার। এই বলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাহির হয়ে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমি স্যারকে বললাম, মে আই কামিং স্যার? ইয়েস কামিং। তোমার নাম কি? তামিম, কলেজে নতুন আসছি। ওকে, সিটে গিয়ে বসো। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও জায়গা খালি নাই। আমি একটু এগোতেই একটা মেয়ে আমাকে তার পাশে বসতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে তার পাশে বসলাম। স্যার কিছু নোট লিখে দিছেন, সেইগুলো তুলে নিলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলেন। স্যার ক্লাস করিয়ে চলে গেলে আমার পাশে থাকা মেয়েটি বলল, হাই, আমি সুমাইয়া। আপনি? জি, আমি তামিম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি না। এরই মধ্যে স্যার ক্লাসে চলে আসলো। তবু এই মেয়ের বকবকানি বন্ধ হচ্ছে না। কেন? নিজেকে কি মনে করেন একটা মেয়ে নিজ থেকে আপনাকে ফ্রেন্ড হওয়ার অফার করতেছেন বলে কি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি? আচ্ছা ফ্রেন্ড, এখন একটু চুপ থাকুন। স্যার ক্লাস করাচ্ছে, দেখতেছেন না নাকি? ওকে, চুপ থাকলাম। আচ্ছা, আমরা যখন ফ্রেন্ড, তো তুমি করে বলা যায় না? যা ইচ্ছা বলেন, তবু কথা একটু কম বলেন। ওকে, আর কথা বলবো না। একে একে সব ক্লাস করে বাইরে এসে গাড়ির পাশে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো আসতেছে না কেন? কিছুক্ষণ পর দেখি সুমাইয়া আর মাইশা একসাথে বাহির হচ্ছে। তারপর মাইশা এসে বলল, সুমাইয়াও আছে, এই মেয়েটা এখানে কেন? চলো তামিম, একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কেন? আমার খুব খিদা লাগছে। এত কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে রেস্টুরেন্টে চলো। ওকে ম্যাডাম। এই সুমাইয়া, গাড়িতে ওঠ। উনি যাবেন নাকি? কেন, তোমার কোনো সমস্যা নাকি? না, আমার কেন সমস্যা হবে? এই মেয়েটা তো মেয়ে না, যেন একটা রাক্ষসী। কথা শুরু করলে আর বন্ধ হয় না। কি বলছো বিড়বিড় করে? কই কিছু না তো। তাহলে গাড়ি স্টার্ট দাও আর তাড়াতাড়ি চলো। ওকে। আমি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর একটা স্পেশাল কেবিনে বসলাম। তখন সুমাইয়াকে মাইশা বলল, কি খাবি, অর্ডার দে। তুই অর্ডার দে না। তামিম, তুমি কি খাবে? তোমরা যা খাবে আমিও তা খাবো। ওকে, ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। দে। ওয়েটার, ওয়েটার, একটু এদিকে এসো। জি ম্যাম, বলুন কি খাবেন? এই খাবারগুলো নিয়ে আসো। ওকে ম্যাডাম। ওয়েটার খাবার আনতে চলে গেল। মাইশা খাবার আনতে আনতে আমি একটু মুখটা ধুয়ে আসি। ওকে, যাও। আমি মুখ ধুতে চলে আসলাম। আমি চলে যাওয়ার পর সুমাইয়া মাইশাকে বলল, মাইশা, ছেলেটা কে রে? দেখতে খুব হ্যান্ডসাম। আমার তো প্রেম করতে ইচ্ছে করতেছে রে। আমার সেটিং করিয়ে দে না। খবরদার ওর দিকে চোখ দিলে তোর খবর আছে। ও তোর হবু দুলা ভাই লাগে। কি? তুই তাহলে ওকে ভালোবাসিস? খুব ভালোবাসি। আব্বু বলছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিবে। তোর কপাল খুব ভালো রে। কেন? কারণ এমন একটা হ্যান্ডসাম বর পাইছোস। আমি খুব খুশি। আমি তামিমকে খুব ভালোবাসি। এরই মধ্যে খাবার চলে আসলো। আমিও মুখ ধুয়ে চলে আসলাম। আমাকে আসতে দেখে ওরা দুইজনেই চুপ হয়ে গেল। আমি গিয়ে বসে পড়লাম। তারপর খাওয়া শেষে বিল দিয়ে মাইশাকে আর সুমাইয়াকে ড্রপ করে দিয়ে আঙ্কেলের অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আঙ্কেলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে দেখি অনেক বড় একটা কোম্পানি, আনুমানিক 16 তলা হবে। কাল্পনিক, সো এটা নিয়ে ট্রল করবেন না। আমি এত বড় অফিস দেখে অবাক হয়ে গেলাম। আমি লিফট দিয়ে 8 তলায় উঠে সামনের দিকে এগোতে লাগলাম। সামনেই দেখি আঙ্কেলের কেবিন। আমি আঙ্কেলের কেবিনে নক করে বললাম, আসতে পারি আঙ্কেল? তাই তুমি ভিতরে আসো, চেয়ারে বসো। ওকে আঙ্কেল। আমি গিয়ে চেয়ারে বসে পড়লাম। তখন আঙ্কেল বলল, মাইশাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছ? আঙ্কেল। গুড। দুপুরে খাবার খেয়েছো? রেস্টুরেন্ট থেকে 2 জন খেয়ে নিয়েছি। ওকে, ভালো করেছো। এই বলে আঙ্কেল কাকে যেন কল করলো আর বলল সব স্টাফদেরকে মিটিং রুমে যেতে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, চলো মিটিং রুমে যাবো। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমের সামনে আনলো আর দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা রুম, যার মধ্যে অফিসের সব এমপ্লয়ি উপস্থিত রয়েছে। এমপ্লয়ি প্রায় 750 জন হবে। আঙ্কেল আমাকে নিয়ে গিয়ে আঙ্কেলের পাশে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আঙ্কেল বলল, এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলল, আজ আপনাদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিং এর আয়োজন করা হয়েছে। কি স্যার? আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি আমার এই কোম্পানির দায়িত্ব অন্য কারোর উপর দিব, আর যাকে দেবো সে হচ্ছে। আঙ্কেলের কথা শুনে তো আমি অবাক। আঙ্কেল, এটা কি বললেন? আজ থেকে এই কোম্পানির নতুন সিইও হবে তামিম। আমি শুনে তো অবাক। আঙ্কেল, এটা কি বললেন?
এই ছেলেটা আমার মেয়ের হবু বর। আঙ্কেল, আপনি ভেবে বলছেন তো? আর আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি ভেবে বলেছি আজ থেকে এই কোম্পানি তোমার। আঙ্কেল, একটু বাইরে আসবেন, কিছু কথা আছে। এখানে বলতেছি না কারণ এখানে কোম্পানির সব স্টাফরা আছে। চলো, এক্সকিউজ মি, আমি একটু পর আসছি। আঙ্কেল আর আমি বাইরে চলে এলাম। আঙ্কেল বললেন, এইবার বল কি কথা। আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? কনফারেন্স রুমে আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এইসব কি? এই কোম্পানির দায়িত্ব আমি কিভাবে নিব? আমি তো একটা সাধারণ পরিবারের ছেলে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে আপনি ভালো করে চিনেনই না, তারপরও আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজ থেকে কোম্পানি নিবে মানে নিবে। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারলাম না। আর যদি তোমার বাবা হতাম তাহলে কি আমাকে এভাবে ফিরিয়ে দিতে? ফিরিয়ে দিতাম। কিন্তু কেন? কারণ আমার এখনো পড়ালেখা কমপ্লিট হয়নি, আর আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, লেখাপড়া শেষ হলে তাহলে তোমাকে কোম্পানির দায়িত্ব অবশ্যই নিতে হবে। এখন আপাতত ওদের সামনে বললো না কোম্পানির দায়িত্ব নিচ্ছ না। ওকে আঙ্কেল। আরেকটা কথা আঙ্কেল। আবার কি কথা? তাড়াতাড়ি বলো। মাইশার সাথে আমার বিয়ে মানে বুঝলাম না। মাইশা তোমাকে খুব পছন্দ করে, তাই আমি ওকে কথা দিয়েছি মাইশার সাথে তোমার বিয়ে দেব। আচ্ছা, আপনার যা ভালো মনে করেন তাই করেন। চলেন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো। দুইজনে আবার কনফারেন্স রুমে চলে আসলাম। আঙ্কেল আবার বললেন, আচ্ছা, আজ থেকে তামিম এই কোম্পানির দায়িত্ব নেবে, আর যতদিন পড়াশোনা শেষ হবে না ততদিন পর্যন্ত আমিই থাকবো। আর আপনাদের একটা সুখবর দেওয়া আছে, আগামী 26 তারিখে তামিম আর মাইশার এঙ্গেজমেন্ট। তো সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। পার্থ, তুমি তামিমকে অফিসে সবকিছু বুঝিয়ে দাও, বাকিরা সবাই নিজ নিজ কাজ করেন। তারপর পার্থ সাহেব একে একে সব আমাকে বুঝিয়ে দিলেন, কিন্তু আমি একটু কম এডুকেটেড হওয়ায় সবকিছু বুঝতে পারিনি, তবে কিছু কিছু বুঝতে পারছি। এরপর আমি সবকিছু বুঝে নিয়ে আঙ্কেলের কেবিনে গিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমার কি আর কোনো কাজ আছে? না, কেন? তোমার কি কোনো কাজ আছে? আসলে আঙ্কেল, কয়েকদিন পরে আমাদের পরীক্ষা, তাই আমার প্রস্তুতি নেওয়া দরকার। যাওয়ার ভালোভাবে পড়িও। ওকে আঙ্কেল। এই বলে আমি অফিস থেকে বাহির হয়ে সোজা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি পার্ক করে সোজা রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে দেখি মাইশা আমার খাটে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম পরীর মতো লাগতেছে। মন চাচ্ছে গিয়ে একটা কিস দিয়ে আসি, কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, না তামিম, তোর জন্য এত শান্তি নাই রে, তাই তুই মাইশা থেকে দূরে থাক, এতেই তোর ভালো হবে। আমি আর কিছু না ভেবেই সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি মাইশা বসে আছে। আমাকে ওয়াশরুম থেকে বাহির হতে দেখে মাইশা বলল, তুমি কখন আসছো? এই মাত্র আসলাম। কিন্তু তুমি আমার রুমে কি করছো? রুম গোছানোর জন্য আসছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে পড়ি। সরি তামিম। ইটস ওকে। আর যেন আমার রুমে ঘুমিয়ে যেতে না দেখি। আমার বাড়িতে থাকো আর আমাকে তোমার রুমে ঘুমাইতে না বলছো? কি হাস্যকর, তাই না? ওকে, তুমি যখন বলছো তাহলে আর ঘুমাবো না। তাই তো আমি তার বাড়িতে থাকি, অথচ আমি তাকেই বলছি আমার রুমে না আসতে। সত্যি হাস্যকর ব্যাপার। না আসতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ এটা তো তোমার বাড়ি। আচ্ছা, তুমি অফিস থেকে চলে আসছো কেন? সামনে তো আমাদের পরীক্ষা, প্রস্তুতি নিতে হবে, তো তাই চলে আসলাম। ও ভালো, আমারও অনেক অধ্যায় বাকি রয়ে গেছে। চলো দুজনে একসাথে শেয়ার করে পড়ি। ওকে, কি করব? আমারও যে অনেক পড়া বাকি, তাই না করলাম না। ওকে, কি খাবে, কফি নাকি চা? তুমি বানাবে নাকি? আমি বানাবো। তাহলে তো কফি খেতে হয়। ওকে, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। ওকে। মাইশা রান্নাঘরে চলে গেল, আর আমি বই নিয়ে খাটের উপরে বসে পড়লাম। কিছুক্ষণ পর মাইশা কফি নিয়ে আসলো। দুইজনে কফি খেতে আড্ডা দিলাম। কফি খাওয়া শেষ হলে দুইজনে বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পরে মোবাইলটা নিয়ে ছাদে চলে আসলাম। তারপর পুরনো সিমটা অ্যাক্টিভেট করে রাফিকে কল দেই। কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। হ্যালো রাফি। কে ভাই আপনি? তোর বাপ বলতেছি। ধুর, আমার বাপ এখন আমার সামনে বসে আছে, তুই আবার আমার কোন মায়ের জামাই রে? রাফি, ফাইজলামও বাদ দে, বল তোরা কেমন আছিস রে? আমরা ভালো আছি না খারাপ আছি, তার তোর খবর নেওয়ার কি দরকার? 2 মাস হয়ে গেল আমাদের কোনো খবর নিসনি। আসলে সরি ভাই, আমি খুব কষ্টে ছিলাম, তাই তোদের সাথে কথা বলতে পারিনি। কি কষ্ট রে ভাই, আর তুই এখন কোথায় আছিস? আমি এখন ঢাকায় আছি। আচ্ছা, আব্বু আম্মু কেমন আছে রে? ওদের জন্য খুব মন খারাপ করছে। আঙ্কেল আন্টি একদম ভালো নেই। তুই যাওয়ার পর এমন একটা দিন নাই যে আঙ্কেল আন্টি তোর কথা জিজ্ঞাসা করেনি। কি কি জিজ্ঞেস করছিল রে, বল না। তুই কোথায় যাচ্ছিস?
তুই কোথায় আছিস? আমাদের সাথে তোর কথা হয় কিনা? আন্টি বলেছে তোকে নাকি ভুল বুঝে বাড়ি থেকে বাইর করে দিছে, কিন্তু কেন? আচ্ছা রাফি, আম্মুকে আমাকে ক্ষমা করছে? আন্টি তো আমাদের সাথে কথা হলেই বলে, রাফি তোমরা আমার ছেলের সাথে কথা হলে বলবা বাড়ি ফিরে আসতে। আমরা তাকে ক্ষমা করে দিছি। সত্যি? কিন্তু কিসের জন্য এই ক্ষমা? আমি তো কিছু বুঝি নাই, আমাকে একটু বলবি? পরে বলবো। আর আমি কালই চট্টগ্রাম চলে আসবো, কারণ আমার আম্মু আব্বু যখন ক্ষমা করে দিছে তাহলে আমি চলে আসবো বাড়িতে। কিন্তু কিসের জন্য ক্ষমা, আমাকে একটু বল। আগে আমি আসি, তারপর বলবো নি। আমি তো কালকে চট্টগ্রাম ফিরে আসতেছি, তখন না হয় জানতে পারবি। ওকে, কাল কয়টায় আসবি? সকালের বাসে চলে আসবো। আচ্ছা, পরে কথা হবে রে। ওকে দোস্ত, ভালো থাকিস। রাফির সাথে কথা বলে কলটা কেটে দিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি তো আমি অবাক, ও এখানে কখন আসলো? তামিম, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মা নেই, তাহলে আব্বু আম্মু ক্ষমা এইসব কি? কিছুই বুঝতেছি না। আর তুমি কাল কোথায় যেন যাবে বলেছিলে? সবকিছু যখন জেনেই গেছেন তাহলে সত্যিটা বলেই ফেলি। কি সত্যি বলো? তারপর কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা মাইশাকে বললাম। আর কাল সকালে নাস্তা করে আমি আবার গ্রামের বাড়ি ফিরে যাব। কাল কেন? একবারে পরীক্ষা দিয়ে যাও, কারণ পরীক্ষা তো আর বেশি দিন নাই। তাই ওকে, পরীক্ষা দিয়েই যাব, কারণ পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে আবার একই ক্লাসে ভর্তি হওয়া অনেক লজ্জার ব্যাপার, তাই না করিনি। পরীক্ষা শেষ হলে তোমার সাথে আমিও যাব। সেটা পরে দেখা যাবে। এই বলে আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করলাম আর গল্প পোস্ট করলাম। যখনই অফলাইন হতে যাব তখনই সুমাইয়ার আইডি থেকে মেসেজ আসলো। হাই। হ্যালো, কেমন আছিস? ভালো, তুমি? আমিও ভালো। কি করতেছিস? বসে আছি। তুমি? আমিও বসে আছি। আচ্ছা তামিম, একটা প্রশ্ন করব। কর। তুমি কোন ইয়ারে পড়ো? ফাইনাল ইয়ারে। তুই? সত্যি তুমি ফাইনাল ইয়ারে? আমি ফাইনাল ইয়ারে। কোন কলেজে পড়ো? ঢাকা কলেজে। তামিম, তোমার একটা পিক দাও তো। কেন? তোমাকে চেনা চেনা লাগতেছে তাই। কেন বলতো? পিক দিবা কিনা বলো। ওকে ওয়েট, একটু পর আমার একটা ছবি দিলাম। ছবি দেওয়ার সাথে সাথে সুমাইয়া বলল, তামিম, তুমি আমাকে কোনোদিন দেখছো? না তো, কেন? আজকে মাইশার সাথে আমিই ছিলাম। কি তুই? হুম। আরো কিছুক্ষণ কথা বলে অফলাইন হয়ে গেলাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আর 2 দিন পর আমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আর কোনো সময় নষ্ট না করে সব সময় বই নিয়ে ব্যস্ত থাকি। পরীক্ষার দিন। তামিম, তাড়াতাড়ি রেডি হও। ওকে দাঁড়াও, আমি আসতেছি। এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। ওয়ার্নিং বেল দিয়ে দিল, তাই পরীক্ষার হলে ঢুকে পড়লাম। স্যার প্রশ্ন দিয়ে গেল, কিন্তু প্রশ্ন এত সহজ যে 2 ঘন্টার জায়গায় 50 মিনিটে শেষ করে ফেলছি। এইভাবে একে একে সব পরীক্ষা দিয়ে ফেলছি। সব পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আজ পরীক্ষা শেষ দিন, শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম। এখন আমাকে চট্টগ্রাম ফিরতে হবে, তা আঙ্কেলকে বলা দরকার। তাই পরীক্ষা দিয়ে সোজা মাইশাকে নিয়ে বাড়ি চলে আসলাম রাতে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। সকালে চট্টগ্রাম যাবে আর কি, ওকে কোনো সমস্যা নেই। আপনি জানলেন কি করে? মাইশা বলেছে আর বাড়ি যাবা। ঠিক আছে, তবে আসার সময় রিয়ানদেরও নিয়ে আসবা। এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার আব্বু আম্মুকে বিয়ান বানিয়ে ফেলছে। ওনারা কি আসবে? কেন আসবে না? দরকার হলে আমি কল করে বলবো। ওকে আঙ্কেল। এই বলে ডিনার করে রুমে চলে গেলাম আর মা বাবার সাথে কথা ভাবতে লাগলাম। বাবা মা, আবার তোমাদেরকে দেখতে পাবো। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলা দরজায় নাড়ার আওয়াজে ঘুমটার 12টা বেজে গেল। আমি উঠে দরজা খুলতেই দেখি মাইশা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই কফিটা রেখে চলে যায়। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে চলে এলাম। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে আবার নিচে নেমে এলাম আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল, যদি কোনো দোষ করে থাকি তো ক্ষমা করবেন। কি যে বলো না তুমি। এ নাও। এইটা কিসের চাবি? তোমার নতুন গাড়ি। এইসবের কি দরকার ছিল আঙ্কেল? আচ্ছা, এসব কথা এখন থাক, তোমার দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল আসি। মাইশা আসি। যদি বেঁচে থাকি তো তাহলে আবার আসবো আঙ্কেল। এই বলে গাড়ি নিয়ে গেট দিয়ে বের হয়ে যখনই মেইন রোডে উঠতে যাব ঠিক তখনই ট্রাকের সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি ভাবছেন?
গল্প শেষ হয়ে গেল? তাহলে ভুল ভাবছেন, কারণ গল্পের সিজন 2 আসতে চলেছে। সো সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমি গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যাই আর একটা পিলারের সাথে বাড়ি খাই। তারপর আর কিছু মনে নেই। আফটার 5 মান্থস, 5 মাস পর। ডক্টর, তামিম এখন কেমন আছে? উনি এখন অনেকটাই বিপদ মুক্ত। তামিম এতদিন কোথায় ছিলেন? আজ হঠাৎ তার সেন্স ফিরে আসে, তাই ওনাকে ঘুমের ওষুধ দিয়ে হালকা ট্রিটমেন্ট করি। এই বলে মাইশা তামিমকে দেখতে তামিমের কেবিনে যায়। মাইশা দেখে তামিম শুয়ে আছে। মাইশা ডাক্তারকে বলল, ডক্টর, তামিমের কখন জ্ঞান ফিরবে? 1 ঘন্টা পরে তামিমের জ্ঞান ফিরবে, তার বেশিও লাগতে পারে। কিন্তু তামিমের জ্ঞান ফেরার পর ওনাকে কোনো প্রশ্ন করবেন না, কারণ এতে পেশেন্টের ক্ষতি হতে পারে। ওকে ডাক্তার। আপনি তাহলে এখানে বসেন। ডাক্তার চলে গেল আর মাইশা তামিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তামিমের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, তামিম, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তামিম, তোমাকে যে খুব বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। এইভাবে কিছুক্ষণ থাকার পর মাইশার চোখে ঘুম আসছে, তাই মাইশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 3টা বাজে। মাইশা তামিমের হাতের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ কারো হাত নড়াচড়ার কারণে মাইশার ঘুম ভেঙে যায়। মাইশা চোখ খুলে দেখে তামিমের হুঁশ ফিরেছে আর তামিম বলতেছে, আমি এখন কোথায়? আমাকে তুমি বলে কেন ডাকতেছেন? তোমার নাম তামিম, তাই তোমাকে তামিম বলে ডাকতেছি। আমাকে তামিম বলে কেন ডাকতেছেন? আমার নাম তামিম, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি কে আর আমি বা কে? মাইশা তামিমের এই ব্যবহার মেনে নিতে না পেরে ডাক্তারকে ডাক দিল। ডাক্তার, ডাক্তার। ডাক্তার তামিমের কেবিনে ছুটে আসে। কি হয়েছে ম্যাম? তামিম আমাকে চিনতে পারছে না কেন? নিশ্চয়। কি হলো ডাক্তার, কিছু বলছেন না কেন? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি ডক্টর, তামিমের কি হয়েছে? আসলে মাথায় খুব আঘাত লাগায় ওনার স্মৃতি হারিয়ে গেছে। ডাক্তারের কথা শুনে ইতি চমকে যায়। আসলে ওই দিন যখন অ্যাক্সিডেন্ট করি তখন ট্রাকের ধাক্কায় আমি গাড়ি থেকে বাহিরে পড়ে একটা পিলারের সাথে আমার মাথায় আঘাত লাগে। এরপর অ্যাক্সিডেন্টের কিছু সময় পর যখন মাইশা তাদের বাড়ির বাগানে যেতে লাগলো তখন দেখতে পেল তাদের বাড়ির সামনে কিছু লোক জড়ো হয়ে আছে। তাই মাইশা ওইখানে গিয়ে দেখে তামিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে মাইশা তার আব্বুকে তাড়াতাড়ি ডাকতে চায়। আঙ্কেল মাইশাকে হাঁপাতে দেখে বলল, কি রে মা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বাবা, তামিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? চল চলুন 5 মাস আগে হয়ে যাওয়া ঘটনা শুনে আসি। এই বলে আঙ্কেল আর মাইশা অ্যাক্সিডেন্ট প্লেস চলে আসে আর তামিমকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডাক্তাররা তামিমকে ওটিতে নেওয়ার 1 ঘন্টা পর তামিমের ট্রিটমেন্ট করে যখন কিছু হচ্ছে না দেখে ডাক্তাররা জবাব দিল, সরি মিস্টার রফিক, ওনাকে ইমিডিয়েটলি সিঙ্গাপুর হসপিটালে নিয়ে যেতে না পারলে তামিমকে বাঁচানো সম্ভব না। কিন্তু এত তাড়াতাড়ি ফ্লাইট কোথায় পাবো? আমরা জানি না, আপনাকে দ্রুত পেশেন্টকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। ওকে ডাক্তার, তাহলে আমি তামিমকে একটা অ্যাম্বুলেন্সে শিফট করে দেন আর এখন তামিমকে সিঙ্গাপুরে নিয়ে চলে যাব। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে যাব? ফ্লাইট রেডি হতে হতে তো 1 দিন লাগবে। আমাদের প্রাইভেট প্লেন করে চলে যাব। ওকে আব্বু। ডাক্তার তামিম অ্যাম্বুলেন্সকে শিফট করে দেন। ওকে। কিছুক্ষণ পর তামিমকে অ্যাম্বুলেন্সে শিফট করা হলো। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল আর মাইশা তামিমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তামিম, তুমি এইভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারবে না। তামিম কথা বলো, প্লিজ তামিম কথা বলো। তামিম, তোমার এই অবহেলা যে আমি সহ্য করতে পারি না। মাইশার এই অবস্থা দেখে আঙ্কেল বলল, কাঁদিস না মা, দেখ সব ঠিক হয়ে যাবে। নিজের মেয়ের অবস্থা দেখে বাবার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করার আছে, তাই সান্ত্বনা দিচ্ছেন। আর কি বা করবেন। দেখতে দেখতে অ্যাম্বুলেন্স এয়ারপোর্টে পৌঁছে গেল। এরপর তামিমকে অ্যাম্বুলেন্স থেকে প্লেনে শিফট করা হলো। প্লেন স্টার্ট করলো। রাত 9টার দিকে প্লেনটি সিঙ্গাপুরের এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর তামিমকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। তামিমকে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে আঙ্কেল আর মাইশা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে, ডক্টর, তামিমের কি অবস্থা? ডাক্তার নিশ্চুপ। কি হলো, চুপ কেন ডাক্তার? আমরা অপারেশন সাকসেসফুল করেছি, কিন্তু কি ডাক্তার? আপনাদের পেশেন্টের কোমায় চলে গেছে। তাই
তামিমের কি জ্ঞান ফিরবে না কখনো? ফিরবে, কিন্তু কবে ফিরবে তামিমের জ্ঞান? আমরা ঠিক বলতে পারবো না। তবে হয়তো একদিন ফিরতেও পারে, আবার 1 মাসও ফিরতে পারে, আবার তার থেকে বেশিও লাগতে পারে। কি, আমরা কি তামিমকে দেখতে পারবো না? এখন তো দেখা যাবে না। মায়েশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায় আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসি। আমরা কি তামিমকে দেখতে পারবো না? এখন তো দেখা যাবে না। মায়েশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায় আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসি। ডাক্তার, তামিমের কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ফিরে আসবে, কিন্তু সময় লাগবে। কয়দিন লাগবে ডক্টর? হয়তো 1 মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। আমরা কি তামিমকে বাড়িতে নিয়ে যেতে পারি? না, কারণ উনি এখনো পুরোপুরি সুস্থ না। ওকে, কিন্তু কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? 2-1 দিন পর নিয়ে যেতে পারবেন, যদি সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন। ওকে ডক্টর। এতক্ষণ পর্যন্ত আমি ডাক্তার আর এই মেয়ের কথা শুনতেছি, কিন্তু আমি কে, কি বা আমার পরিচয়? এই মেয়েটা আমার নাম তামিম কেন বলতেছে? তাহলে কি আমার নাম তামিম? কিন্তু এই মেয়েটি বা কে? না, আমি আর এসব ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আছে, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। ডাক্তারের সাথে কথা বলে আঙ্কেলকে কল দেই, কিন্তু প্রথমবারে কল ধরেনি, দ্বিতীয়বারে কল ধরলো। তখন মাইশা বলল, আব্বু তুমি কোথায়? তোর জন্য খাবার আনতে হোটেলে আসছি। ওকে, আসতেছি। এই বলে আঙ্কেল কিছু খাবার নিয়ে হাসপাতালে চলে আসে আর মাইশার কাছে গিয়ে বলে, কি হয়েছে? মায়েশার বাবা বলে কান্না করে দিল। কি হলো, কাঁদছিস কেন? তামিমের কেবিনে চলো। চল আগে খাবারগুলো খেয়ে নে। খাবো না আমি। এরকম করে না, দেখ তুই কিছু না খাস তাহলে তুই তো রোগা হয়ে যাবি, তখন তামিমকে কে দেখবে? এরপর মাইশা নাস্তাগুলো খেয়ে নেয়। নাস্তা খেয়ে আঙ্কেল আর মাইশা আমার কেবিনে আসে। কেবিনের দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে আর একটা লোক, মাইশা আর আঙ্কেল। যেহেতু আমার স্মৃতি হারিয়ে গেছে, তাই আমি মাইশা আর আঙ্কেলের ক্যারেক্টারটা লোকটি আর মেয়েটি করলাম। আমার কেবিনে আসছে, আমি ওনাদেরকে দেখে বললাম, আপনারা কারা? আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মেয়েটিকে ইশারায় বলে, আমি কি বলছে এগুলো? তারপর মেয়েটি মানে মাইশা যা বলল তা শুনে আঙ্কেল চমকে যায়। আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মাইশাকে ইশারায় বলে, আমি কি বলছি এগুলো? তারপর মাইশা যা বলল তা শুনে আমি আর আঙ্কেল চমকে যাই, কারণ মাইশা বলল যে, বাবা তামিম স্মৃতি হারিয়ে ফেলেছে। কি বলছিস এসব? বাবা তামিমের স্মৃতি হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারা কি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো। আমি কে? আমার নাম কি বলুন না প্লিজ। তুমি আমার তামিম, আর আমি তোমার হবু বউ মাইশা, আর ইনি হলেন আমার বাবা রফিক চৌধুরী। আমার না খুব মাথায় খুব ব্যথা করছে। আপনারা যদি বাহিরে যেতেন তাহলে আমি ঘুমিয়ে যেতে পারবো। কেন নই, তুমি ঘুমিয়ে যাও, আমরা বাহিরে আছি। এই বলে মাইশা আর আঙ্কেল বাহিরে চলে গেলেন আর আমি শুয়ে পড়লাম। মাইশা আর আঙ্কেল বাহির হয়ে সোজা একটা টুলে বসে পড়লেন আর মাইশাকে বললেন, তামিম কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ডক্টর তো বলেছিল আবার স্মৃতি ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে? 2-1 মাসের মধ্যে আবার স্মৃতি ফিরে আসবে। তাই যেন হয়। সকালবেলা বুকের মধ্যে ভারী কিছু অনুভব করতেছি। আমি চোখ খুলে দেখি মাইশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি মাথাটা নাড়াতেই মাইশা জেগে উঠল আর আমাকে বলল, এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো। আমি ফ্রেশ হব। তারপর ইতি আমাকে ফ্রেশ করিয়ে আবার কেবিনে নিয়ে আসলো। এরপর ইতি বাহিরে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিল, আর নাস্তা খাইয়ে আবার ওষুধও খাইয়ে দিল। এভাবে কেটে গেল 2টা দিন। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটতে পারি পুরোপুরি, কিন্তু এখনো আমার স্মৃতি ফিরে আসেনি। আমি সুস্থ দেখে মাইশা আঙ্কেলকে বলল, বাবা তামিম এখন অনেকটাই সুস্থ, ডাক্তারকে বলে রিলিজের ব্যবস্থা করো, আর আমরা আজকেই বাংলাদেশে যাব। ওকে, আমি এখন ডাক্তার কাছে যাচ্ছি। এই বলে আঙ্কেল চলে গেল। একটু পর আঙ্কেল আবার আসলো আর বলল, তামিমকে রেডি কর, আর আমরা এখনই এয়ারপোর্টে যাব। ওকে বাবা। এরপর মাইশা আমাকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট দিয়ে বলল এগুলো পরতে। মাইশা বাহিরে চলে গেল আর আমিও শার্ট আর প্যান্টটা পরে বাহিরে আসলাম। তারপর সবাই মিলে গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম। এরপর আঙ্কেলের প্রাইভেট প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল 4টার দিকে প্লেনটি
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর আমরা তিনজনে এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা গাড়ি আসলো। আমরা তিনজনে গাড়িটাতে উঠে মাইশাদের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই দেখি একটা বড় দালান আর তার চারপাশে ফুলের বাগান, খুব সুন্দর করে সাজানো। এরপর আমরা ভিতরে ঢুকে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তখন আঙ্কেল মাইশাকে বলল, মাইশা ওকে রুমটা দেখিয়ে দে। ওকে বাবা চলো। এরপর মাইশা আমাকে নিয়ে একটা রুমের সামনে আনলো আর রুমের দরজা খুলে দিয়ে আমাকে বলল, এইটা তোমার রুম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসো। ওকে। এই বলে রুমের ভিতরে ঢুকে চারিদিকে চোখ বোলাতে লাগলাম, কিন্তু রুমটা আমার খুব চেনা চেনা লাগছে। এর আগে রুমটা দেখেছি মনে হচ্ছে, তাহলে কি এর আগেও আমি এই রুমে ছিলাম? বলে মাথায় হাত দিয়ে খাটে শুয়ে পড়লাম। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। আমাকে নিচে নামতে দেখে আঙ্কেল বলল, তুমি এখন পুরোপুরি সুস্থ তো? হ্যাঁ আঙ্কেল। তাহলে কাল থেকে আবার আমার সাথে অফিস করবে এবং ভার্সিটিতে ভর্তি হবে। কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে হলে তো সার্টিফিকেট লাগে, কিন্তু আমার সার্টিফিকেটগুলো কোথায় তা তো আমি জানি না। তখন মাইশা বলল, সার্টিফিকেটের জন্য তোমার চিন্তা করতে হবে না, ওইগুলো তোমার রুমে আছে। ওকে, কিন্তু আমি কি আপনার সাথে অফিসে বসতে পারবো? তখন আঙ্কেল বলল, কেন পারবে না? আমি তো এইসব কিছুই জানি না। তুমি চিন্তা করো, আস্তে আস্তে সব শিখে নেবে। ওকে আঙ্কেল। অনেক কথা হয়েছে, এখন ডিনার করে নাও। ডিনার করে নাও। ওকে। এরপর ডিনার করে রুমে চলে এলাম। রুমে এসে ওষুধ খেয়ে বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কে এরা, কে এই মাইশা? আমি কি তাদেরকে চিনতাম? কিন্তু মাইশা তো বলল আমি তাকে ভালোবাসি। এটা কি সত্যি নাকি মিথ্যা? আমার বাবা মা কারা? কোথায় থাকে ওনারা? কি আমার পরিচয়? আমার নাম তামিম, এই ছাড়া কি আরো পরিচয় আছে আমার? আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাই শুয়ে পড়লাম। কিন্তু এই আমি কাকে দেখতে পাচ্ছি? কে এই বয়স্ক মহিলা যাকে আমি ভাবনায় দেখতে, কিন্তু ওই মহিলা আদর করে দেওয়া ছেলেটা তো আমি, কিন্তু কে এই মহিলা? আর আমার পাশে থাকা লোকটি বা কে? কিন্তু ওনাদেরকে তো আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি? হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু এই মহিলা আর লোকটি বা কে? আমি কি ওনাদেরকে চিনি? আমার মনে হচ্ছে ওনারা আমার খুব কাছের কেউ, কিন্তু কে হতে পারে? দূর, বাদ দে এসব, এখন ঘুমিয়ে যাই। সকালে 8টার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা নিচে চলে এলাম। এরপর আঙ্কেল বললেন, তাই এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো। চেয়ারে বসে নাস্তা করে নাও। ওকে আঙ্কেল। চেয়ারে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় মাইশা বলল, তামিম, তোমার সার্টিফিকেট পাইছো? পাইছি, কিন্তু আঙ্কেল আপনাকে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আমার আম্মু আব্বু কোথায়? ওনারা কি নেই? আমি তো জানি না। কেন? কারণ তুমি আমাদেরকে বলোনি তাই। আমি বলিনি মানে বুঝি নাই আঙ্কেল। আঙ্কেল ওই দিন রাতের ঘটনা বলে। ও নাস্তা খাওয়া শেষ করে রেডি হয়ে আসো। কেন? ভার্সিটিতে যেতে হবে আর আমাদের ভর্তি হতে হবে, এমনিতেই অনেক দিন দেরি হয়ে গেছে। ওকে, কিন্তু আপনাকে যেতে হবে না, আমি একাই ভর্তি হতে পারবো। আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব। কেন? আমার সাথে গেলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তাহলে আমার সাথে পড়তে অসুবিধা কোথায়? আমার অন্য ভার্সিটিতে পড়তে চাই, তাই আপনার সাথে আপনার ভার্সিটিতে পড়তে চাই না। কিন্তু তখন আঙ্কেল বলল, আচ্ছা মা, বাদ দে তো, তামিম যখন চাইবে তখন ওকে ওর মতো চলতে দে। কিন্তু বাবা। কোনো চিন্তা নাই, তামিম যাও, গিয়ে রেডি হয়ে এসো। এই বলে আমি রুমে এসে একটা নর্মাল শার্ট আর প্যান্ট পরে নিচে এলাম। আমাকে এসব কাপড় পরতে দেখে আঙ্কেল বললেন, এগুলো তুমি কি পরেছো? কেন, শার্ট আর প্যান্ট পরছি। দামি দামি শার্ট থাকতে এই খ্যাতমার্কা শার্ট পরছো কেন? আমাকে এগুলো তো ভালোই লাগছে, আপনি আর না করবেন না। ওকে, সব কাগজপত্র নিয়েছো? নিছি। এই নাও কার্ড, আর পাসওয়ার্ড হলো। এটা কিসের কার্ড? এই ক্রেডিট কার্ড, তোমার যখন যা ইচ্ছে খরচ করতে পারো। না আঙ্কেল, আমার লাগবে না, আমাকে শুধু ভর্তি ফি আর 500 টাকা দেন, তাতেই হবে। ওকে নাও, আর এটা তোমার অফিসের কার্ড, ক্লাস করে অফিসে চলে এসো। ওকে আঙ্কেল। এই বলে আমি যখনই বাহির হতে যাব তখনই মাইশা বলল, গাড়ি নিয়ে যাবে না? না, আমি রিক্সা নিয়ে যাব। ওকে। এ কি, তামিমের স্বভাব এভাবে পাল্টে গেল কেন?
ও তো আগে এরকম খ্যাত হয়ে চলতো না। তাহলে কি স্মৃতিশক্তি যাওয়ার সাথে তামিমের নিজস্ব পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে? আমাকে যেইভাবেই হোক তামিমের স্মৃতি আবার ফিরিয়ে আনতে হবেই। এই বলে বাসা থেকে বাহির হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম। এরপর রিক্সা নিয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটিতে প্রবেশ করলাম আর চারিদিকে চোখ বোলাতে লাগলাম। চারিদিকে সবাই স্মার্ট আর বড় লোকের ছেলে, শুধু আমি একা খ্যাত হয়ে ভার্সিটিতে ঢুকলাম। এরপর আমি অফিসে গিয়ে ভর্তি হয়ে ক্লাসরুমে এসে বসলাম। একটু পর স্যার আসলো আর আমার পরিচয় জানতে চাইলে পরিচয়টা বললাম। একে একে সব ক্লাস করে ক্লাস থেকে বাহির হয়ে সোজা গেটের দিকে যেতে লাগলাম। এরপর যখনই গেটের বাহিরে পা রাখবো তখনই কে যেন আমাকে তামিম তামিম বলে ডাক দিল। আমি পিছনে ফিরতেই দেখি একটা মেয়ে আমায় ডাকছে। ভাবতেছি দাঁড়াবো নাকি চলে যাব, চলেই যাই। এরপর যখন হাঁটা আবার শুরু করলাম তখন আবার ডাকা শুরু করলো, তাই আমি দাঁড়িয়ে গেলাম। তখন মেয়েটি বলল, তোমাকে কখন থেকে ডাকতেছি, তুমি দাঁড়াচ্ছ না কেন? আপনি আমায় ডাকছিলেন? তো কাকে ডাকবো, এখানে তুমি ছাড়া আর কেউ নেই। এইবার বলেন আমাকে কেন ডেকেছেন? তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম তা আপনাকে বলবো কেন? আপনি কে জানার? কেন, আমি তোমার ফ্রেন্ড, আমি তো জানতেই পারি তুমি এতদিন কোথায় ছিলে। আমি তো আপনাকে চিনি না। আমি সুমাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি সুমাইয়া নামের কাউকে চিনি না। আর আপনাকে তো আমি কোনোদিন দেখিই নাই, আজ প্রথম দেখলাম আপনাকে। কি বলছো তুমি এসব? আমি সত্যি বলছি। আর পথ ছাড়েন, আমার যেতে হবে। আর কোনোদিন আমায় বিরক্ত করবেন না। এই বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি মাইশা আমার আগে কলেজ থেকে চলে আসলো। আমাকে আসতে দেখে মাইশা বলল, আজ কলেজ কেমন কাটলো? ভালো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে সোজা রুমে চলে আসলাম। দেখতে দেখতে 2টা মাস চলে গেল। এখন আমার সব স্মৃতি মনে পড়ে গেছে। কলেজেও অনেক ফ্রেন্ড হয়ে গেছে। আঙ্কেলের কোম্পানিতেও কাজ করি। বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। বাবা মাকে খুব মিস করতেছি। ভাবতেছি বাড়ি ফিরে যাব, কিন্তু এর আগে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বাড়ি ফিরে যাব। আজ 19শে জানুয়ারি 2022 সাল। 19শে জানুয়ারি মাইশার জন্মদিন, মানে আর একদিন পরই ইতির বার্থডে। তাই আঙ্কেল আমাকে বলল, তামিম, কাল ইতির বার্থডে, তাই আমি চাই বার্থডে সব দায়িত্ব তোমাকে নিতে হবে। ওকে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। ওকে, তুমি এখন যাও, আমি একটু পরে আসবো। না আঙ্কেল, এখন অনেক রাত হয়ে গেছে, সো আপনি চলে যান। আমি না হয় ফাইলগুলো দেখে আসতেছি। ওকে, তাহলে আমি যাই। এই বলে আঙ্কেল গাড়ি নিয়ে বাসায় চলে গেলেন। আর আমি ফাইলগুলো রেখে কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছে না। তাই ছাদে চলে গেলাম। ছাদে একটু দাঁড়িয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে আবার শুয়ে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে এলাম। নাস্তা করতে বসছি, এমন সময় আঙ্কেল বললেন, কাজ কত দূরে গিয়েছে? সন্ধ্যার আগে হয়ে যাবে সবকিছু। তখন মাইশা বলল, কিসের কাজ বাবা? কোম্পানির কাজ। ও হুম। বাবা, আমি আজ একটু বান্ধবীর বাসায় যাব, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ আব্বু, তাহলে আমি যাই আব্বু। ওকে, সাবধানে যাও। ওকে। এই বলে মাইশা গাড়ির চাবি নিয়ে বান্ধবীর বাড়ি চলে গেল। তখন আঙ্কেল আমাকে বলল, তামিম, তুমি তোমার কাজ করো। ওকে আঙ্কেল। এরপর আমি সোজা ডেকোরেশনের দোকানে চলে গেলাম। এরপর বার্থডের জন্য সব অ্যারেঞ্জ করে সোজা অফিসে চলে গেলাম। মাইশা বাড়িতে প্রবেশ করে দেখে বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটা ফাঁকা। মাইশা এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কেউ নেই। তাই মাইশা সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে সব লাইট অফ। একটু পা বাড়াতে সব লাইট জ্বলে উঠলো আর আকাশে বাজি ফাটলো আর লেখা উঠলো, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাইশা। মাইশা এসব দেখে অবাক হয়ে যায় আর স্টেজের দিকে এগোতেই সবাই মাইশাকে উইশ করে। এরপর মাইশা কেকটা কাটলো। কেকটা কেটে আঙ্কেলকে খাইয়ে দিল আর আঙ্কেলও মাইশাকে খাইয়ে দিল। এরপর আরেকটা কেকের টুকরা নিয়ে আমাকে খাইয়ে দিতে চাইলে আমি আমার হাতে নিয়ে নিলাম। কেক কাটা পর্ব শেষ হলে আঙ্কেল মাইকে অ্যানাউন্স করলেন, আজ আপনাদের একটা খুশির খবর দেওয়ার আছে। আর তা হলো আগামী 3 আগস্ট আমার মেয়ে মাইশার সাথে আমার ভাইয়ের ছেলে তামিমের সাথে এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হলো। আঙ্কেলের কথা শুনে জন্মদিনে আসা সবাই হাততালি দিতে লাগলো। কিন্তু আঙ্কেলের এই অ্যানাউন্সটা আমার ভালো না লাগলেও অন্য আরেকজন এই অ্যানাউন্সটা শুনে খুব খুশি হলো। আর সে কেউ নয়, সে হলো মাইশা। মাইশাকে দেখেই বোঝা যাচ্ছে মাইশা খুব খুশি, কিন্তু আমি মোটেও খুশি না। কারণ বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার অধিকার
আমাদের মতো গরিবের নাই, তাই আমার মাইশাকে বিয়ে করার স্বপ্ন না দেখাই ভালো। আমি আর ওইখান থেকে সোজা নিচে চলে আসলাম, কিন্তু নিচে এসে দেখি যে একটা মেয়ে একটা সোফায় বসে আছে আর কান্না করছে। আমি কাছে গিয়ে দেখি এ আর কেউ নয়, এই সেই মেয়ে যার জন্য আমার বাড়ি ছাড়া হতে হয়েছিল, কলেজ ছাড়া হতে হলো। আর সে হলো অবনী। অবনীকে দেখে আমার প্রচুর রাগ হচ্ছে, কিন্তু ও এখানে কেন? আমি ওকে দেখে ওর কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে অবনী বলল, তামিম, তুমি এখানে কেন? আর মাইশের সাথে তোমার কিসের সম্পর্ক? সরি ম্যাডাম, আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে বলি না। তামিম, প্লিজ বলো, মাইশের সাথে তোমার কিসের সম্পর্ক? আগে বলেন তো, আপনি এখানে কেন? আমি মাইশের চাচাতো বোন, এবার বলো প্লিজ। আঙ্কেল মাইকে অ্যানাউন্স করছে, তা শুনতে পাননি? আমি মাইশাকে ভালোবাসি আর মাইশাও আমাকে ভালোবাসে, তাই আঙ্কেল আমার সাথে মাইশার বিয়ে ঠিক করেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, আগামী মাসের 3 তারিখ আমার আর মাইশার এঙ্গেজমেন্ট। তুমি সত্যি বিয়েটা করবে তামিম? তা নয় তো কি, ভালোবাসার মানুষকেই তো বিয়ে করব। কিন্তু অবনীকে আর বলতে না দিয়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে রাফিকে কল দিলাম। কয়েকবার কল হতেই রাফি কল ধরলো। হ্যালো, কে? দোস্ত, আমি তামিম। কেমন আছিস রে দোস্ত? ভালো রে দোস্ত, তুই কেমন আছিস? সবাই কেমন আছে? সবাই ভালো আছে রে, কিন্তু আন্টি আঙ্কেল খুব চিন্তা করে তোর জন্য। তুই ফিরে আয় প্লিজ। সরি রাফি, এটা আর সম্ভব না। কেন সম্ভব না? তুই কি আর এখানে আসবি না? আসবো, তবে আগে আমি আমার পড়াশোনা শেষ করব, নিজে প্রতিষ্ঠিত হব, তারপর গ্রামে ফিরে আসব। কিন্তু আন্টি আঙ্কেলের অবস্থা খুব খারাপ। ওকে, আমি কিছু টাকা পাঠাচ্ছি তোর নাম্বারে, তা আম্মুকে দিস আর বলবি তামিম আবার চলে আসবে, তবে একটু ধৈর্য ধরতে বলিস। টাকা আমি দিছি বলবি। ওকে, টাকা কখন দিবি? আমি টাকা দেওয়ার পর তোকে আবার কল দিব। এখন রাখি, বাই। ওকে ভাই, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। এরপর কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করছি। আস্তে আস্তে চোখ খুলে দেখি অবনী আমার বুকের উপর শুয়ে আছে। কিন্তু কিভাবে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে অবনী ঢুকলো কিভাবে? এখন যদি মাইশা দেখতে পাই তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। কি করি? আইডিয়া একটা পেলাম। আমি অবনীকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিলাম আর দরজা খুলে সোজা মাইশার কাছে গেলাম। তখন আমাকে মাইশা বলল, এত সকালে তুমি আমার রুমে, ব্যাপার কি? কেন, আমার হবু বউয়ের রুমে কি আসতে পারবো না নাকি? নিশ্চয়ই আসতে পারবে, কিন্তু আজ হঠাৎ এত সকালে কোনো কারণ তো আছে। অবনী তোমার হবু বরের রুমে কি করছে? অবনী তোমার রুমে নাকি? আমার রুমে, তাও রাত থেকে মনে হয়। কিন্তু ওর এত বড় সাহস, ও আমার বরের রুমে কি করছে? এই বলে ইতি তার রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে গিয়ে যা করলো তা আমি কল্পনাও করতে পারলাম না। কারণ মাইশা আমার রুমে গিয়ে অবনীকে আমার রুমে দেখে ঠাস। কি ভাবছেন, থাপ্পড়টা অবনীর গায়ে লাগছে? ঠিকই ভাবছেন, কারণ চটটা অবনীর মুখে মাইশাই মারছে আর বলল, তোর সাহস কি করে হয় আমার বরের রুমে আসার? আমার প্রেমিকের রুমে আসতে সাহসের দরকার আছে নাকি? কে তোর প্রেমিক? কেন? তামিমকে আমি ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না অবনী, আর আমি মাইশাকে ভালোবাসি আর মাইশাকে বিয়ে করব। আমার বুকে শুধু মাইশার জায়গা, অন্য কারো জায়গা নাই। তামিম, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোকে বলছে তো তামিম তোকে ভালোবাসে না, তবু কেন ওকে বিরক্ত করছিস? যা এখান থেকে। অবনী আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। অবনী চলে যাওয়ার পর মাইশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে কোথায় হারিয়ে যাব। তামিম, তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না তো। আমি তোমাকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাব। জানো, আজ আমি খুব খুশি। কেন জানতে পারি ম্যাডাম? এই যে আজ আমার সব আশা পূরণ হলো। কি আশা পূরণ হলো শুনি? তোমাকে আমার নিজের করে পেলাম, তাই। জানো, তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, কিন্তু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলে তুমি যখন আমায় ফিরিয়ে দিয়েছিলে, জানো, তখন আমার মনে হয় আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। আর তুমি যখন আমাকে তোমার সাথে ফ্রেন্ডশিপের কথা বললে, খুব খুশি হয়েছিলাম। আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? যাব না, তোমাকে ছাড়া কখনো ছেড়ে যাব না। সত্যি?
আচ্ছা চলো, ব্রেকফাস্ট করবে, চলো। চলো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, তুমি আসো, আমি যাই। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই বসে আছে আমার জন্য, কিন্তু অবনীকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি অবনী চলে গেছে? যাক বাবা, ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। এরপর গিয়ে যখনই চেয়ারে বসবো তখন দেখি অবনী রান্নাঘর থেকে বাহির হচ্ছে। ধুরু, আর ভালো লাগে না। অবনী এখান থেকে কবে যাবে? নাস্তা করে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি অফিসে যাচ্ছি, আপনি বাসায় বিশ্রাম করুন। ভার্সিটিতে যাবে না? যাব, ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে যাব। আচ্ছা তাহলে অবনীকে আর মাইশাকে তোমার ভার্সিটির অ্যাডমিশন করিয়ে দিও তো। এই মেরেছে, এখন কি হবে? দূর, ভালো লাগে না। যেটার ভয় পেয়েছি সেটাই হলো। তার মানে অবনী এখানেই থাকবে, কিন্তু কেন? ওর বাবার কলেজ থাকতে এখানে কেন পড়তে হবে? নাকি আমাকে ফাঁসানোর প্ল্যান করতেছে? কি ভাবছো তামিম? কই কিছু না তো। আঙ্কেল আমার ভার্সিটিতে কেন? মাইশা যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতে তো। ঠিক আছে, আমি ভাবছিলাম সবাই যদি একই ভার্সিটিতে পড়ে তাহলে খুব ভালো হয়। ওকে, আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। ওকে, তুমি ইতি আর অবনী তোমাদের ভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে নিও। ওকে আঙ্কেল, আপনারা রেডি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। ওকে। এরপর আমি নিচে নেমে গাড়িতে অপেক্ষা করতেছি। দূর, ভালো লাগে না। চাইছিলাম অবনীর থেকে দূরে থাকতে, কিন্তু এই তো একেবারে আঙ্কেলের বাড়িতে সেট হয়ে গেছে। কিন্তু কেন? নাকি আমাকে অবনীর প্রেমে ফাঁসানোর জন্য? অবনীর চাল এটা না, আমি কিছুতেই ওর ফাঁদে পা দিব না। এইসব ভাবতেছি, হঠাৎ মাইশা বলল, কি হলো? কখন থেকে গাড়িতে উঠে বসে আছি, কিন্তু তোমার গাড়ি স্টার্ট করার কোনো নামই নাই। কি সব ভাবতেছো? ও তোমরা এসে গেছো? তখন অবনী বলল, আমরা তো অনেক আগেই এসেছি, কিন্তু আপনার তো গাড়ি স্টার্ট করার কোনো নামই নেই। তাহলে যাওয়া যাক। সব কাগজপত্র নিছো তো? নিছি। তারপর গাড়ি স্টার্ট করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। গাড়িটা পার্ক করে ভার্সিটির অফিসে গিয়ে মাইশা আর অবনীর ভর্তি করিয়ে দিলাম। এরপর তিনজনে ক্লাসে চলে আসলাম। যেহেতু সবাই একই ক্লাসে আর একই বিভাগে পড়ি, তাই তিনজনেই একই ক্লাসে গিয়ে বসলাম। এরপর স্যার এসে ক্লাস করালেন। তারপর একে একে সব ক্লাস করে বাহিরে চলে আসলাম, কিন্তু মহারানীদের আসার নাম নাই। আমি মাঠের একপাশে সিঁড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলে, হাই, আমি নীলা। তো আমি কি করব? কিছু করতে হবে না। এই তো গুড। এরপর পিছনে ফিরতেই দেখি মাইশা আর অবনী দাঁড়িয়ে। আমি ওদের চোখের দিকে তাকাতেই দেখি চোখগুলো রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন ওই চোখের ভিতর থেকে আগুন বাহির হবে। আমি তো ভয়ে শেষ। এখন কি হবে? কি আর হবে? আমি তো আর ইচ্ছে করে ওর সাথে কথা বলিনি। তখন মাইশা রেগে বলল, তুই ওই নীলার সাথে কি কথা বলতেছিলি? মেয়ে দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে, তাই না? এই রে, এই মেয়ে তো তুই তুকারি শুরু করে দিল। এখন কি হবে? খুব রেগে আছে। আমি ইচ্ছে করে কথা বলিনি। নীলা নিচ থেকে আমার সাথে কথা বলতে আসছিল, আমি তো কথাই বলিনি ওর সাথে। সত্যি তো তামি? সত্যি বলছি। মাইশা, আমি কিন্তু মিথ্যে বলতেছি। ও বুঝছি, তার মানে সবকিছুর মেইন হচ্ছে এই অবনী। দাঁড়াও, দেখাচ্ছি অবনী তোমাকে। আমাকে কলেজ থেকে টিসি দিয়ে এখন আবার আমার আর মাইশার মাঝে ফাটল ধরাতে আসছো? মাইশা কলিজা আমার, বিশ্বাস করো আমি নিজ থেকে ওই মেয়েটার সাথে কথা বলিনি। মাইশাকে কলিজা ডাকতে শুনে অবনী রাগে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলবে আমাকে। আমি তোমাকে কখনো অবিশ্বাস করতে পারি না। আমি জানি তুমি কখনো নিজ থেকে মেয়েদের সাথে কথা বলবে না। অবনীকে আরো রাগানোর জন্য মাইশাকে বললাম, কলিজা চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে তো। মাইশার একটা হাত ধরে বললাম। আমাকে মাইশার হাত ধরতে দেখে অবনী আর থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসে পড়ল। আমিও খুশি। অবনী এখন কেমন লাগে? আমাকে ভালোবাসতে আসছো? তখন তো বলেছিলে আমার কিছু নেই, তাহলে আজ কেন আমাকে ভালোবাসতে আসছো? অবনী, তোমাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ আমি মাইশাকে খুব ভালোবাসি। কি হলো, চলো। চলো। আজ কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে যাব। কিন্তু অবনী বলে উঠল, রেস্টুরেন্টে কেন? আজ দুপুরের খাবার রেস্টুরেন্টেই খাবো। আমি যাব না। কেন যাবি না? আমার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না। তামিম, তুমি গাড়ি স্টার্ট দাও আর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামাবা। ওকে মহারানী। এরপর গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা পার্কিং করলাম। তারপর তিনজনে রেস্টুরেন্টে ঢুকলাম আর একটা ভিআইপি কেবিনে বসলাম।
আমি আর মাইশা পাশাপাশি বসলাম, আর অপর পাশে বসে আছে অবনী। এরপর ওয়েটার আসলে খাবার অর্ডার করা হয়। এরপর ওয়েটার আসার আগ পর্যন্ত একটু প্রেম করে নেই। তারপর আমি মাইশার কাঁধে মাথা রাখলে মাইশা বলল, এই কি করছো? দেখো অবনীর সামনে বসে আছে। আমার তো এতক্ষণ অবনীর কথাই মনেই ছিল না। সরি কলিজা। একটু পর ওয়েটার খাবার নিয়ে চলে আসলো। এরপর আমি খাবার বাসনে নিয়ে আঙুল দিয়ে খেলা করতেছি। মাইশা আমার এই অবস্থা দেখে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তোমার হাতে খেতে ইচ্ছে করছে। দেখছো না সামনে অবনী বসে আছে, পরে আমার হাতে খেতে পারবে? আচ্ছা ঠিক আছে, রাতে কিন্তু তোমার হাতে ছাড়া আমি খাবার খাবো না। আচ্ছা ওকে, এখন খেয়ে নাও। আমার আর মাইশার চুপি চুপি কথা বলতে দেখে অবনী বলল, কিরে তোরা খাবার না খেয়ে চুপি চুপি কি বলতেছিস? কিছু না তো। কিছু না। না, কিছু একটা তো চলছে। বাদ দে সব, এখন খাবারটা খেয়ে নে। এরপর খাওয়া শেষ করে বিল মিটিয়ে ইতি আর অবনীকে বাড়ি ড্রপ করে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। এরপর সোজা এসে কেবিনে বসলাম। 2টা ফাইল দেখা শেষ হলে, ওকে তুমি যাও, আমি আসতেছি। এরপর আমার কেবিন থেকে বের হয়ে সোজা আঙ্কেলের কেবিনে গেলাম। আঙ্কেলের কেবিনে ঢুকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারে বসো। ওকে আঙ্কেল। তাই আজকে তোমাকে রাতে অফিসে থাকতে হবে। ওকে, সমস্যা নাই। আজকে সন্ধ্যা একটা প্রজেক্ট আছে, আর ওই প্রজেক্টটা যদি আমরা পাই তাহলে আমাদের কোম্পানির 70% লাভ হবে। ওকে, প্রজেক্টটা আমরাই জিতবো, আপনি কোনো চিন্তা করিয়েন না। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় প্রজেক্ট। আমরা পাবো অনেক কঠিন একটা প্রজেক্ট। আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আর প্রজেক্টের কাগজগুলো আমায় দেন। এই নাও। আঙ্কেল আমি তাহলে প্রজেক্টের ব্যাপারে সবকিছুর প্রস্তুতি নিতে হবে, তাই আমি আমার কেবিনে গেলাম। কোনো সমস্যা হলে বলবেন। ওকে যাও। এরপর আঙ্কেলের কেবিন থেকে বের হয়ে সোজা আমার কেবিনে চলে আসলাম। প্রজেক্টের ব্যাপারে সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। এখন শুধু প্রজেক্টটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা। দেখতে দেখতে 8টা বেজে গেল। তারপর আমি আর আঙ্কেল কনফারেন্স রুমে চলে গেলাম। এরপর সব ক্লায়েন্ট চলে আসলো। এরপর একটা ক্লায়েন্ট বলল, জি দামি প্রজেক্ট দেখাও। জি আঙ্কেল। এরপর আমি প্রজেক্টর অন করে পুরো প্রজেক্টটা দেখাতে লাগলাম। এরপর প্রজেক্টটা শেষ হলে সবাই হাততালি দিল। মিস্টার চৌধুরী, আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। ওকে, ডিল ডান। ওকে, ডিল ফাইনাল। এই নিন। আমার পক্ষ থেকেও ডিল ফাইনাল। এই নিন, 50% আগে পরিশোধ করে দিলাম, বাকিটা প্রজেক্ট হাতে আসার পর। ওকে মিস্টার রায়হান, প্রজেক্টটা আগামী 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এখন আসি মিস্টার চৌধুরী। এরপর আরো কয়েকটা কোম্পানিতে আমাদের প্রজেক্টর কিনে নিল। সবাই আঙ্কেল আর আমার সাথে হাত মিলিয়ে চলে গেল। সবকিছু তোমার জন্য সম্ভব হচ্ছে। কনগ্রাচুলেশন তামিম। এটা আমার কর্তব্য আঙ্কেল। এই প্রজেক্টের জন্য আমরা 80 কোটি টাকা পেয়েছি, আরো 120 কোটি টাকা পাবো যদি কোম্পানি আমরা প্রজেক্টটা দিতে পারি। তাতে আমরা আমাদের কোম্পানি আরেকটা শাখা করতে পারবো। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, প্রজেক্টটা সব কোম্পানিকে আমরা দিতে পারবো। তুমি এখন বাসায় যাও। না আঙ্কেল, আপনি বাসায় যান। আজ থেকে আপনার কোম্পানি আমি সামলাবো। সত্যি তুমি সামলাবে? তাহলে খুব ভালো। আঙ্কেল, আজ থেকে আমি সামলাবো। আপনি বাসায় যান, আমি একটু পর বাসায় যাব। ওকে, আমি যাই তাহলে, তুমি সাবধানে এসো। আঙ্কেল আপনিও সাবধানে যাবেন। এরপর আঙ্কেল চলে গেল। পিয়ন ডাক দিয়ে কফি আনতে বললাম, কারণ রাত প্রচুর হয়েছে, যার কারণে আমার একটু একটু ঘুম আসতেছে। কিন্তু আমার ঘুমালে চলবে না, কারণ 3 দিনের মধ্যে প্রজেক্টের 8টা কপি তৈরি করতে হবে। আমাদের কাছে মাত্র 2টা কপি আছে। যেইভাবেই হোক আজকের মধ্যে আরো 2টা কপি রেডি করতে হবে। কিন্তু এত কম সময় 2টা কপি কিভাবে তৈরি করব? কি যে করি, কিভাবে যে কপি তৈরি করি? যেইভাবেই হোক কপিগুলো রেডি করতেই হবে। হঠাৎ মোবাইলটা যেন কেঁপে উঠলো। রাত 12টা বাজে, কিন্তু এত রাতে কে কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি মাইশা কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, তামিম তুমি কোথায়? এত রাত পর্যন্ত অফিসে কিসের এত কাজ, যার জন্য বাসায় আসতে পারতেছো না? এই তো একটু পর চলে আসতেছি মাইশা জানো। ওকে, দেরি করো না কিন্তু, আমি তোমার জন্য এখনো না খেয়ে বসে আছি। কি তুমি এখনো খাও নাই? তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসলে তোমার হাতে খাবো বলে। আজকে পারবো না, তুমি এখন খেয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে ব্যাস। ওকে, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ওকে। ফোনটা কেটে দিয়ে আবার প্রজেক্টে হাত লাগালাম, কিন্তু কিছুতেই পারতেছি না।
কি করি এখন, কি করি। এরপর কম্পিউটারে হাত দিয়ে প্রজেক্টটা আস্তে আস্তে আবারও রেডি করতে লাগলাম, কিন্তু একবারে হলো না। তাই 3-4 বার ট্রাই করার পর হয়ে গেল। তারপর 2টা কপি করে বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। কাল 3ই আগস্ট, আর আমার আর মাইশার এঙ্গেজমেন্ট। তাই এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছুর আয়োজন করছে, তাই আর অফিসেও যাওয়া হলো না। তাই আমি আমার রুমে বসে আছি। এমন সময় অবনী আমার রুমে আসলো। আমি অবনীকে দেখে বললাম, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না নাকি? না, তুমি আমার রুমে আসতে পারো না। তামিম, একটা কথা বলবে আমায়? কি কথা বলেন? তো ভালোবাসো? কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি চাই তুমি মাইশের সাথে এঙ্গেজমেন্ট করবে না। সরি, আপনি কে বলার? আমি কার সাথে এঙ্গেজমেন্ট করব না করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সত্যি তুমি মাইশাকে বিয়ে করবে? অবশ্যই করব, তাতে সন্দেহের কি আছে? ও আচ্ছা, বিরক্তি করছে মনে হয় তোমাকে এসব কথা বলে। তুমি যতই কাঁদো না কেন অবনী, তোমাকে আমি কোনো দিন ভালোবাসিনি, ভালোবাসবো না, কারণ তুমি আমার অনেক ক্ষতি করছো, যার ক্ষতিপূরণ চাইলেও তুমি দিতে পারবে না অবনী। তাই তুমি আমার কাছ থেকে অবহেলা ছাড়ার কিছু আশা করতে পারবে না। আপনি এখন এখান থেকে যাননি? যাচ্ছি। অবনী চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। সকালবেলা দরজার টোকার আওয়াজ, ঘুমটা ভেঙে গেল। দূর, ভালো লাগে না। কোন হারামজাদা আমার কাঁচা ঘুমটা ভাঙলো রে? এই কে রে? আমি। ও তুমি? তারপর দরজাটা খুলে দিলাম। মাইশা ভিতরে ঢুকে বলল, তাড়াতাড়ি উঠো। এত সকাল সকাল কেন উঠবো? এত সকাল মানে? এখন কয়টা বাজে খেয়াল আছে? হবে 7টা-8টা। না মহারাজ, এখন 10টা বাজে। একটু পর আমাদের এঙ্গেজমেন্ট শুরু হবে। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি উঠে গোসল করে বাহিরে এসে একটা নীল কালারের পাঞ্জাবি আর পায়জামা পরে নিচে নেমে আসলে আঙ্কেল বলল, তাই তুমি রেডি তো? আঙ্কেল। তাহলে এদিকে আসো, আর এই আন্টিটা মাইশাকে পাঠিয়ে দাও। ওকে আঙ্কেল, দেন। তারপর আঙ্কেলের হাত থেকে আন্টিটা নিয়ে মাইশার ডান হাতের আঙ্গুলে পরিয়ে দিলাম। মাইশাও আমার হাতে আন্টি পরিয়ে দিলে অনুষ্ঠানে থাকা সবাই খুশিতে হাততালি দেয়। কিন্তু সবাই হাসি খুশি হলেও একটা মানুষের খুব মন খারাপ, আর সে আর কেউ নয়, সে হলো অবনী। তার মুখ দেখে বোঝা যাচ্ছে অবনী এই বিয়েটা সহ্য করতেই পারছে না। কিন্তু কেন? আমি তো অবনীকে ভালোবাসি না, আর একতরফা কখনো ভালোবাসা হয় না। এইসব ভাবতেছি, হঠাৎ স্পিকারের শব্দে ধ্যান ভাঙলো। তখন আঙ্কেল বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আগামী 1 ডিসেম্বর তামিম আর মাইশার বিয়ে। আশা করি যারা আজকেও এসেছেন তারা সবাই বিয়ের দিন আসবেন আর তাদের এই জুটিটাকে আশীর্বাদ করবেন। এত তাড়াতাড়ি আঙ্কেল বিয়ে ঠিক করে ফেলবে আমি তো ভাবতেই পারিনি। আমি আর নিচে না থেকে সোজা ছাদে চলে আসলাম, আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আজকে আমার এঙ্গেজমেন্ট, অথচ আমার বাবা মা আমার এঙ্গেজমেন্টে উপস্থিত নাই। পুরো কপালে আর কি যে সহ্য করতে হবে তার নিজেও জানি না। মা বাবা, জানি না তোমরা কেমন আছো, হয়তো আমাকে নিয়ে চিন্তা করছো। চিন্তা করো না মা, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার ছেলে আবার তোমার কোলে ফিরে আসবে মা। এইসব ভাবতেছি আর কান্না করতেছি। হঠাৎ করে কে যেন কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরতেই দেখি অবনী। আমি চোখের পানি মুছে অবনীকে বললাম, আপনি এখানে কেন? আগে বলো, তুমি কাঁদছো কেন? আমার কান্না ছাড়া আর কি বা করার আছে? আমার জীবনটাকে যে আপনি তছনছ করে দিয়েছেন। আপনার জন্য আমার কলেজ ছাড়া হতে হলো মা বাবা ছাড়া। জানেন, মা বাবার কথা মনে পড়লেও মা বাবার সাথে দেখাও করতে পারছি না, শুধুমাত্র আপনার জন্য। কি দোষ করেছিলাম আমি? কি দোষ ছিল আমার? বলেন না ম্যাডাম। অবনী নিশ্চুপ। কি হলো, চুপ কেন? জানি আপনার কাছে এইসব প্রশ্নের উত্তর নাই। কেন জানেন? আপনি ভালোবাসার নামে ছেলেটার দুর্বলতার সুযোগ নিয়ে ছেলেটাকে নিয়ে শুধু খেলা করতে পারেন, এছাড়া আর কিছুই তো পারেন না। আর হ্যাঁ, আর একটা কথা, এই বাড়িতে যতদিন আছেন ততদিন আর আমার চোখের সামনে আসবেন না। মাইন্ড ইট। আপদটা বিদায় হলো। এরপর ছাদ থেকে সোজা নিচে এসে গাড়ি বের করে সোজা একটা নদীর তীরে চলে গেলাম। কিছুক্ষণ প্রকৃতির ছোঁয়া অনুভব করে আবার বাসায় ফিরে আসলাম। বাসায় এসে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মাইশা আমার রুমে শুয়ে আছে। মাইশাকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম পরীর মতো লাগতেছে। তার গোলাপি ঠোঁটগুলো যেন
আমায় তার কাছে টেনে নিচ্ছে। তবুও নিজেকে কন্ট্রোল করে মাইশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি মাইশা বিছানায় বসা। আমি মাইশাকে দেখে বললাম, তুমি ঘুম যাওনি? তোমাকে বাইরে রেখে কিভাবে একা ঘুমাতে পারি বলো? এই তুমি ডিনার করছো? না। কেন? তোমার হাতে খাবো বলে এখনো না খেয়ে বসে আছি। আচ্ছা যাও, খাবার নিয়ে আসো, আমারও খুব খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি। মাইশা, আঙ্কেল কি ঘুমিয়ে গেছে নাকি? অনেকক্ষণ হয়েছে। আচ্ছা তুমি গিয়ে খাবার নিয়ে এসো। এরপর মাইশা রুম থেকে বাইরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর একটা প্লেটে কিছু খাবার নিয়ে ফিরে আসলো। তারপর আমার কাছে বসে বলল, যাও গিয়ে হাত ধুয়ে আসো। আমিও লক্ষ্মী ছেলের মতো হাত ধুয়ে আসলাম। এবার হাঁ করো। আমি হাঁ করলাম আর মাইশা আমায় খাইয়ে দিল। এরপর খাওয়া শেষের দিকে মাইশার আঙুলে একটা কামড় দিলাম। মাইশা তাড়াতাড়ি আমার মুখ থেকে আঙুলটা বের করে আঙুলে ফু দিতে লাগলো আর আমাকে বলল, এই তুমি আমাকে কামড় দিলে কেন? কই, আমি তো কামড় দিই নাই। এই দেখো তুমি কামড় দিছো। এরপর মাইশার আঙুলটা ধরে আঙুলের উপর ফু দিতে লাগলাম। হঠাৎ মাইশা হাতটা সরিয়ে নিয়ে প্লেটগুলো নিয়ে চলে গেল। এরপর আমি হাত ধুয়ে শুয়ে পড়লাম। একটু পর মাইশা এসে যখনই আমার পাশে শুবে ঠিক তখনই আমি বললাম, এই তুমি তোমার রুমে যাও, এখানে কি করছো? কেন যাব? তুমি আমার স্বামী, স্বামীর রুমে আসছি, কারোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের তো এখনো বিয়ে হয়নি, মাত্র এঙ্গেজমেন্ট হয়েছে। তাতে যদি তুমি আমার রুমে থাকলে মানুষ কি ভাববে? মানুষ যা ভাববে ভাবতে দাও, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দাও। এই বলে মাইশা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এরপর আমি মাইশার কপালে ছোট একটা ভালোবাসার পরশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। 7 বছর পর আমি পড়ালেখা কমপ্লিট করে ফেলছি। এখন আমার নিজস্ব 2টা কোম্পানি আছে, যা আঙ্কেল না থাকলে সম্ভব হতো না। এখন আমি একজন প্রতিষ্ঠিত নাগরিক। মাইশা আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের মধ্যে কিছুই হয়নি। একসাথে এক রুমে থাকি, তবু আমাদের মাঝে কিছুই হয়নি, কারণ আমি নিজের পায়ে দাঁড়ানোর পর আমাদের মাঝে সবকিছু হবে। মানে বুঝে নিত। আপনাদের তো আর বলতে হচ্ছে না। আজ 10 বছর পূর্ণ হয়ে গেল, মা বাবার থেকে দূরে আছি। এই ছিল ফ্ল্যাশব্যাক। চলুন এইবার বর্তমান থেকে ঘুরে আসি। আমি আর মাইশা গাড়িতে বসে আছি আর আমি গাড়ি ড্রাইভিং করছি। মাইশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এরপর রাত 10টার দিকে বাড়িতে পৌঁছে গেলাম। তখনও দেখি মাইশা ঘুমিয়ে আছে, তাই মাইশাকে ডাকলাম, ইতি, এই ইতি, উঠো। এই ঘুমাতে দাও না, ডাকতেছো কেন? আমরা বাড়িতে পৌঁছে গেছি। ও, আগে বলবে না? তাড়াতাড়ি উঠো। এরপর গাড়ি থেকে নেমে বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু দরজা কেউ খুলল না। কিছুক্ষণ টোকা দেওয়ার পর মা দরজা খুলল। মা আমাকে দেখে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আর কান্না ধরে রাখতে পারলাম না। তারপর মা বলতে লাগলো, তুই এতদিন কই ছিলি? মায়ের কথা কি কখনো মনে পড়ে না? জানিস তুই যাওয়ার পর তোর বাবা তোর জন্য কত কেঁদেছে? বল না, এতদিন কই ছিলি? তুই আর আমাদের ছেড়ে যাবি না তো? না আম্মু, আমরা এখানেই থাকবো। তামিম মেয়েটা কে রে? তোমার আদরের বৌমা। আম্মু। মা এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম মাইশা। আম্মু, বাবা কোথায়? বাবাকে দেখতেছি না তো। তোর বাবা ঘুমাইছে, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোদের জন্য খাবার আনতেছি। না আম্মু, আমরা খেয়ে এসেছি। না, আমি খাবো, তুমি না খেলে না খাও। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নিবে। এরপরে দুইজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মাইশা ফ্রেশ হয়ে মায়ের কাছে চলে গেল। আম্মু, তুমি আমাকে খাইয়ে দিবে? কেন দিব না আম্মু, তুমি এদিকে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওকে আম্মু। এরপর আম্মু মাইশাকে খাওয়াই দিতে লাগলো, কিন্তু মাইশার চোখে পানি। আম্মু তা খেয়াল করলো, তাই মাইশাকে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? আম্মুর কথা মনে পড়ে গেল, আম্মুকে খুব মিস করতেছি। তোমার আম্মু নেই কে বলেছে? আমি তো আছি, আজ থেকে আমাকেই আম্মু বলে ডাকবে, কেমন? ওকে আম্মু। এবার কান্না বন্ধ করে খাবারটা খেয়ে নাও তো। এরপর মাইশা ছোটদের মতো করে আম্মুর হাতে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা গায়ে পানি পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি মাইশার চুল থেকে পানি ঝরতেছে আর মাইশাকে ভেজা চুলে খুব সুন্দর লাগতেছে।
আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাইশাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো আমায়। কেন ছাড়বো কেন? এখন কেউ এসে পড়লে সমস্যা হবে। কেন? আমি আমার বউকে আদর করব, এতে কার কি সমস্যা? তা মহারাজ, আজ এত রোমান্টিক মুডে কেন? তুমি এত সুন্দর কেন বলো তো? মন চায় সব সময় তোমাকে আদর করতে। আচ্ছা যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে। কে তুমি? যাও, আমি আসতেছি। ওকে। এরপর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি সবাই চেয়ারে বসে আছে আর আমার জন্য অপেক্ষা করতেছে। আব্বু আমাকে দেখে জড়িয়ে ধরলো আর বলল, এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি কোনো দিনও মনে পড়েনি? আজ 10 বছর হলো, তারপর আসলি। আর তো আমার কোনো নামই নেই, কেন আমরা তোর কেউ হয় না? বাবা, আমার তোমার কথা খুব মনে পড়তো, কিন্তু কি করব, তোমাদের সম্মান যা হানি হয়েছে তা তো ফিরিয়ে আনতে হবে। তুই আর কোথাও যাচ্ছিস না তো? না বাবা, আম্মু নাস্তা দাও, আমি একটু বাহির হব। এখন আবার কোথায় যাবি? ওইখান থেকে আসলে বলবো। আর তোমরা কাপড় চোপড় সবকিছু গুছিয়ে রাখিও। কেন কাপড় চোপড় গুছিয়ে রাখবো? আমি নতুন ফ্ল্যাট কিনছি, ওইখানে চলে যাব। আর আমি এখন কলেজে যাব, কারণ ওই কলেজের সভাপতি এখন আমি। আচ্ছা ঠিক আছে। এরপর নাস্তা করে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি কলেজে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম হবে নাই বা কেন, নতুন সভাপতিকে বরণ করতে হবে যে। এরপর আমি গাড়ি নিয়ে কলেজের মাঠে নামলাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই কলেজের স্টুডেন্টরা সবাই আমাকে ফুল নিয়ে বরণ করে নিচ্ছে। এরপর আমি স্টেজে গিয়ে বসে পড়লাম। এরপর প্রিন্সিপাল মাইকে অ্যানাউন্স করলেন, মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের কলেজের নতুন সভাপতি তোমাদের সম্মুখে কিছু বলবেন। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করব উনি যেন তার মূল্যবান বক্তব্য পেশ করেন। প্রিন্সিপালের অ্যানাউন্স শুনে সবাই হাততালি দিল। এরপর আমি স্টেজে গিয়ে মাইকে গিয়ে আমার বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই কলেজে আমার স্থান হয়নি। শুধুমাত্র মিথ্যা অপবাদে আমাকে এই কলেজ থেকে টিসি দিয়েছিলেন। তখন সভাপতি ছিলেন মিস্টার চৌধুরী। সেদিন আমি ওনাকে চ্যালেঞ্জ করছিলাম, একদিন ওনার কলেজের সভাপতি আমি হব। আমি আমার চ্যালেঞ্জ রেখেছি। কিন্তু তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথাই বলবো, জীবনে যত বাধাই আসুক না কেন, কোনোদিন পিছিয়ে যাবে না। শত বাধা বিপত্তি পেরিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সবসময় একটা কথাই মনে রাখবে, জীবনে সাফল্য অর্জন করতে চাইলে অনেক বাধা বিপত্তি পার করতে হবে। তাহলে এই কথাই রইল, সবাই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ। এরপর কলেজে থেকে বাহির হয়ে গাড়ি নিয়ে সোজা ফ্ল্যাট বাড়িটার দিকে গেলাম। ফ্ল্যাট বাড়িতে ঢোকা মাত্রই একটা ভিডিও মেসেজ আসলো। ভিডিও মেসেজটা দেখে তো আমার কলিজার পানি শুকিয়ে গেছে। ভিডিওটাতে দেখানো হচ্ছে মাইশাকে কারা যেন কিডন্যাপ করে একটা বাগান বাড়িতে বেঁধে রেখেছে। আর ভিডিওতে বলছে আমার সব কোম্পানি এবং আমার 700 কোটি টাকা তার নামে করে দিতে হবে। কিন্তু কে হতে পারে? কে আমার শত্রু হতে পারে? কে 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 হতে পারে? মাইশাকে কিডন্যাপ করেছে, সে যেই হোক না কেন, যে আমার প্রাণকে কিডন্যাপ করছে তাকে তো আমি ছাড়বো না। সে যেই হোক না কেন, তাকে আমি প্রাণে মেরে ফেলবো। এরপর ওইখানে আর না থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসার সবকিছু ভাঙা আর বাবা মার নিথর মৃতদেহ মাটিতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে বাবা বলে কান্না করে দিলাম। হঠাৎ দেখি বাবা একটু রেসপন্স করতেছে। তামিম, তুই এসেছিস, কিন্তু তোর সাথে আমরা থাকতে পারলাম না। কিন্তু মাইশা তোর কলেজে সভাপতি কিডন্যাপ করেছে, মাকেও মারার চেষ্টা করছিস, কিন্তু তুই শুধু তোকে বলার জন্য হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। না বাবা, তোমাকে আমি কিছু হতে দিব না, তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব। এরপর বাবাকে কোলে করে গাড়ির কাছে নিয়ে যেতেই বাবার প্রাণটা চলে গেল। বাবা, বাবা তোমাদের নামে শপথ করতেছি, তোমাদের খুনিকে আমি বাঁচতে দিব না। এরপর বাবা আর মায়ের দাফন কাফন সেরে বাসায় এসে আমার রুম থেকে 3.888 mm বুলেটের পিস্তলটা নিয়ে গাড়ি করে সোজা অবনীর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি অবনী আর অবনীর মা ছাড়া কেউ নাই। আমি অবনীর মাথায় পিস্তল ঠেকিয়ে ওর বাবাকে কল করলাম। বাবা। মামুনি বল। কোথায় জিজ্ঞাসা করো। বাবা তুমি কোথায়? এই তো আমাদের বাগান বাড়িতে আছি। কেন বলতো? এমনি বলছিলাম। অবনী থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললাম। এরপর অবনীকে আর অবনীর মাকে গুলি করে সোজা বাগান বাড়ি চলে আসলাম। এরপর বাগান বাড়ির সামনে গিয়ে দেখি চারিদিকে অবনীর বাবার লোকেরা পাহারা দিচ্ছে।
তাই আমি বাগান বাড়ির পিছনে গিয়ে পিস্তলের সাইলেন্সার লাগিয়ে বাগান বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়লাম। একটু এগিয়ে গিয়ে দেখি মাইশাকে চেয়ারে বাঁধানো অবস্থায় রয়েছে। আর মাইশাকে দেখে সামনে যেতেই অবনীর বাবার লোকেরা আমাকে মাথায় পিস্তল দিয়ে ঘিরে ফেললো। একটু পর অবনীর বাবা এসে আমাকে বলল, এই কাগজ আর এই ল্যাপটপ নে, তোর সবকিছু আমার নামে করে দে, আর তোর অ্যাকাউন্ট টাইপ করে পাসওয়ার্ড দিয়ে তোর সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, না হলে তুই তোর মাইশাকে বাঁচাতে পারবি না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোর ভয় করছে না? এইভাবে হাসতেছিস কেন? অস্ত্র দিয়ে লড়তে পারবি, কিন্তু অস্ত্র ছাড়া লড়ার সাহস তোর নাই। বয়েস, সবাই অস্ত্র ফেলে দাও, এবার খুশি তো? আমি তোদের সবাইকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি তোরা সবাই মিলে আমাকে মারতে না পারিস তাহলে আমি তোদের মেরে ফেলবো। লেটস স্টার্ট দ্য ফাইট। এরপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ মরার অভিনয় করলাম। আমাকে এমন হতে দেখে অবনীর বাবার লোকেরা বলল, বস, হি ইজ ফিনিশ। এরপর আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আর বললাম, টাইম ইজ ফিনিশ, লেটস মাই টাইমস স্টার্ট নাও। বয়েস, কিল হিম। এরপর অবনীর বাবার লোকেরা আমাকে মারতে আসলে আমি আমার পা দিয়ে লোকটির গলায় একটা লাথি মারলাম। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এরপর একে একে সবাইকে মেরে শুইয়ে দিয়ে অবনীর বাবার কাছে গিয়ে মাথায় পিস্তল থেকে বললাম, মিস্টার চৌধুরী, ইউ আর ফিনিশড। তামিম, না, তুমি এটা করতে পারো না। আমার মেয়ে আর আমার বউয়ের কি হবে? আমি ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি যাতে তোর একলা মনে না হয়। এরপর আমি যখনই গুলির স্ট্যাগারটা দাবাতে যাব ঠিক তখনই মাইশা এসে আমার হাত উপরে তুলে দিল, যার কারণে গুলিটা উপরে হাওয়ায় লাগলো। তামিম, তুমি কাকে খুন করতে যাচ্ছ? উনি আমার চাচা হয়। আমি জানি, কিন্তু তোমার চাচা আমার বাবা মাকে মেরে ফেলেছে আর তোমাকেও কিডন্যাপ করেছে। আব্বুকে মেরে ফেলেছে। এখন আমি মা কাকে রাখবো? শেষ করে দাও। এরপর মাইশা আমার কাছ থেকে পিস্তলটা নিয়ে অবনীর বাবাকে শুট করে দেয়। অবনীর বাবার সাথে সাথে মাটিতে লুটে পড়ে। ইতি এসে সোজা আমায় জড়িয়ে ধরলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।